রাসেল, তোর জন্য আমার চিন্তা হচ্ছে, একটু ঘুম দে। ঘুম কেড়ে নে এখন বলছিস ঘুম দে? এটা হাস্যকর। ঈশান ভ্রুকুচকে তাকালো রাসেলের দিকে। কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে রাসেল। ঈশানের কথা শোনার পর থেকে তার মাথা ঘুরছে, নাকে মুখে ধোঁয়া ওঠার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার। ঈশান অনুকে বিয়ে করবে, অনুকে সে ভাবি ডাকবে। হ্যাঁ, অসম্ভব। এই দিন দেখার আগে বাংলাদেশ ছাড়বে সে, তবুও এই দিনের সম্মুখীন সে হবে না। হঠাৎ অনুকে ভালো লাগার কারণ কি ঈশানের? তার জানা মতে অনুর সাথে বিশেষভাবে কখনো দেখা হয়নি ঈশানের। কি রে, কি ভাবছিস? ঈশানের প্রশ্ন শুনেই কপাল থেকে হাত সরালো রাসেল। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কিছু না, আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে ঈশান। কি প্রশ্ন? ঈশা অনু সেই বিল্ডিংয়ে কি করছিল? তা তো আমিও ভাবছি। তাদের সাহস দেখেছিস? পুরো ভবনটা ফাঁকা ছিল। যদি লোকগুলো ওখানে থাকতো তবে ওদের সাথে দেখা করা দরকার। দুজনকে এখানে আসতে বলিস। বলেছি, কিন্তু গার্ড ছাড়া তুই সেদিকে গেলি কেন? আমি আগেই বলেছিলাম ইসমাইলের সাথে সম্পর্ক ছিন্ন কর। তুই শেষবার তাকে যে অপমান করেছিস, সে যে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে, এটা আমার ধারণায় ছিল। যা ঠিক আমি তাই করেছি। মুজাহিদ হাসানের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, আর সেটাই করেছি। যখন একটা মানুষের স্বার্থে আঘাত লাগে, তখন সে উচিত অনুচিত ভুলে যায়। ঈশার গোলায় আঘাত লাগায় রাজীবের গায়ে হাত তুলেছিস। তুই ভেবে দেখ, রাজীব তোর এত বিশ্বাস্ত লোক, কখন যে সে তোর পিঠে ছুরি বসিয়ে দেয় বিশ্বাস নেই। সাবধান ঈশান, ইসমাইল পুরনো লোক হয়েও বেইমানি করেছে, তাই বিশ্বাস অন্তত সবাইকে করিস না। কনস্ট্রাকশন কাজ বন্ধ ছিল 1 মাস। ভেবেছিলাম সব ঝামেলা মিটিয়ে পুনরায় কাজ শুরু করব। তাই তো গেলাম। আমার সাথে গার্ড ছিল, ইসমাইলের লোক ছিল। কিন্তু ইসমাইল যে ছলচাতুরি করবে আমি কোশপিন কালেও ভাবিনি। এমন মার মেরেছে, মেরে আবার ছাদেও রেখে এসেছে। যদি ভর দুপুরে রেখে আসতো তবে নির্ঘাত নতুন শুটকি আবিষ্কার হতো। চারিদিকে ছড়িয়ে পড়তো এই নিউজ, ঈশান শুটকি, ঈশান শুটকি। ফাজলামো করা বন্ধ কর, এখন ঘুম দে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমার ঘুম আসবে না, তুই ঘুমা। রাসেল ঘুমানোর প্রস্তুতি নিল। ঈশান চোখ বন্ধ করে ভাবছে ঈশার কথা। মেয়েটার সামনে বড় বিপদ, ইসমাইল তাকেও ছাড়বে না। সকাল সকাল নিজের বাড়ি ফিরে আসে ঈশা এবং অনু। তাদের অবশ্য ফিরিয়ে দিয়ে যান ঈশার ফুফা আফসার। সকালে ঈশানের সাথে দেখা করতে যাওয়ার কথা থাকলেও ঈশা এবং অনু যেতে যেতে বিকেল হয়ে যায়। ঈশানের কেবিনের পাশেই আসতেই মনে তাচ্ছিল্য হাসলো ঈশা। দরজার বাইরে দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, অথচ তারা কোথায় ছিল যখন তাদের স্যার মার খেয়ে 8তলার ছাদে পড়েছিল। রাসেল কেবিনের দরজা খুলে ইশারা করে অনুকে প্রবেশ করতে। অনুর পেছন পেছন প্রবেশ করে ঈশা। কেবিনে প্রবেশ করে টিভির দিকে তাকিয়ে আশেপাশে চোখ বুলালো ঈশা। তার চোরা চাহনি দেখে রাসেল বলে, কিছু খুঁজছে ঈশা? রুদবা এসেছে? না, রুমা আপু তো জানেই না ঈশান হসপিটালে। তাহলে ডোরেমন কে দেখছে? বেডে শুয়ে ঈশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে টিভির দিকে। সে খুব মনোযোগ সহকারে ডোরেমন দেখছে। তার আশেপাশে কি ঘটছে, কে এসেছে, এসব যেন তার মাথায় ঢুকছে না। রাসেল হেসে ফেললো ঈশার কথায়। ঈশান দেখছে? এত বড় ছেলে ডোরেমন দেখছে? অবাক পানে তাকালো অনু। তার কথায় চোখ ইশারায় চুপ থাকতে বলে রাসেল। ঈশা আহাম্মক বনে তাকালো ঈশানের দিকে। শখ আহ্লাদের যে কোনো বয়স নেই, তা ঈশানকে দেখে বোঝা যায়। রাসেল এগিয়ে এলো ঈশানের কাছে। ঈশান, কে এসেছে দেখ। কে এসেছে, তোর ভাবি? রাসেল কিরমির করে তাকালো ঈশানের দিকে। ঈশান ঠোঁট বাঁকিয়ে হাসার চেষ্টা করেও পারল না। ঠোঁটের কোণে আকস্মিক ব্যথা লাগায় চুপ হয়ে গেল। এরা এখানে কেন এসেছে রাসেল? তোকে মানে রোগী দেখতে এসেছে। রোগী দেখতে আসলে কেউ খালি হাতে আসে? এদের হাতে ফলমূল, জুস কই? অদ্ভুত। ঈশানের ব্যবহার বোধগম্য হলো না রাসেলের। এই ছেলের মনে কি চলছে? ঈশা গিয়ে ঈশানের মুখোমুখি অন্য বেডে বসলো। অনু ভদ্রতার খাতিরে মুখ ফুটে বলে, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, তোমায় দেখে একটু বেশি ভালো লাগছে। ঈশান এত আদুরে ভাব নিয়ে কথা কেন বলছে অনুর সাথে? শরীরটা জ্বলে উঠল রাসেলের। নিজেকে সংযত রেখে বলে, রোগী দেখা হয়েছে, এবার কি বাসায় ফিরবে? রাসেল তাড়া দিয়ে ধমক দিয়ে বলে ঈশানকে, রাসেল, তুই ওদের তাড়িয়ে দিচ্ছিস কেন? ওরা তোকে নয়, আমাকে দেখতে এসেছে। তাছাড়া ওদের সাথে আমার কথা আছে। ঈশান আর চোখে তাকালো ঈশার দিকে। মেয়েটা কপাল কুঁচকে তাকিয়ে আছে। ঈশা সোজা সাপটা ঈশানকে বলে, গতকাল আমায় বলছেন কেউ নাকি আমায় মারবে। আমার জানা মতে কারো পাকা ধানে মই আমি দিই নাই।
তাহলে কে মারবে আমায়? কে মারবে সেটা তোমার না জানলেও চলবে, তবে তোমার সাবধানে থাকা জরুরি। সবচেয়ে বড় কথা, কাল একা একা ওই ভবনে কি করছিলে? এত সাহস পেলে কই তুমি? আমার সাহসের তারিফ করছেন? আমার সাহস একটু বেশি। অগ্রিম অভিনন্দন। অতি সাহসের কারণে আমার পরিবর্তে তোমায় হয়তো খুব শীঘ্রই এই বেডে দেখব। ঈশা কথা বাড়ালো না, নিজেকে চুপচাপ রেখে পরিস্থিতি সামলালো। রুমা আপু আসেনি? ঈশান ডোরেমন দেখতে দেখতে বলল। না আপুকে জানানো হয়নি? না, খবরদার তুমিও বলবে না। কিন্তু কেন? এত বড় একটা বিষয় এভাবে আড়াল করবেন কেন? আপনাকে একা সামলাতে পারবে না রাসেল ভাই। এই জন্যই বলেছি আমি বিয়ে করব, কিন্তু আমার বিয়ের কথা শুনে মনে হচ্ছে রাসেল খুশি নয়। রাসেল তেরছা তাকালো। অন্যর বিষয়টা আসতেই তার বুকের ভেতর কেঁপে ওঠে। ঈশান কি সিরিয়াস নাকি মজা করছে তা বুঝে এলো না রাসেলের। ঈশান টিভিটা অফ করলো। পূর্ণ দৃষ্টি রাখলো ঈশার চোখে। নরম হয়ে এলো তার কণ্ঠস্বর। গতকাল তোমরা না থাকলে আমার যে কি হতো। পাশের ডোবায় আমার ফোন ছুঁড়ে ফেলেছিল দুর্বৃত্তরা। যোগাযোগ করার কোনো পথ খোলা ছিল না। দুর্বৃত্তরা এতটা সাহস করলো কি করে? নিশ্চয়ই আপনার সাথে তাদের বৈরতা আছে। আর ওই বিল্ডিংটা কার? ওটা আমার বিল্ডিং। গত 1 মাস কাজ বন্ধ রেখেছি। পুনরায় কাজ চালু করতে আলাপ আলোচনার উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু দীর্ঘশ্বাস ছাড়লো ঈশান। রাসেল অনুকে আড়ালে ইশারা করলো, ফলে যেন দুজন বেরিয়ে গেল কেবিন থেকে। রইল বাকি ঈশান আর ঈশা। ঈশান চোখ বন্ধ করে রাখলো কয়েক সেকেন্ড। তখন আর ঈশা কোনো কথা খুঁজে পেল না। ঈশানের হাতের ব্যান্ডেজটা দেখে মন খারাপ লাগলো তার। আমার মনে হয় আপনার রুমা আপুকে জানানো উচিত বিষয়টা। রুমা এখানে নেই, ওরা ঘুরতে গেছে। দুলাভাইয়ের সাথে? তো কার সাথে যাবে? অদ্ভুত প্রশ্ন করো তুমি। ঈশা থতমত খেয়ে গেল। তির্যক চাহনিতে ঈশানের দিকে তাকাতে দেখতে পেল ঈশান পলকহীন তার দিকে তাকিয়ে আছে। ঈশা ঘাবড়ালো, দ্বিধাদ্বন্দ্বে আশেপাশে পরখ করলো, কিন্তু না, ঈশানের দৃষ্টি সরেনি। ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। ঈশা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রুমে ফিরতে চোখাচোখি হলো ঈশানের সাথে। বেহায়া ছেলে এখনো তাকিয়ে আছে তার দিকে। না পারতে ঈশা বলেই দিল, সমস্যা কোথায় আপনার? তোমাতে। অদ্ভুত লোক আপনি। গতকাল বাঁচালাম, একটি বার কৃতজ্ঞতা প্রকাশ করলেন না। কৃতজ্ঞতা প্রকাশ কি মুখেই করতে হবে? অন্যভাবে করা যায় না? অন্যভাবে? এই ধরো, এমন কৃতজ্ঞতা প্রকাশ করব যে কৃতজ্ঞতা সারা জীবন লেপ্টে থাকবে তোমার জীবনে। বুঝলাম না। ঈশান আগ্রহ দেখালো। ঈশাকে হাতের ইশারায় কাছে আসতে বলে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। সেই হিসেবে আমি তোমায় বিয়ে করব। মোটামুটি 1-1.5 বছর আমাদের জম্পেশ সুখের সংসার হবে। এরপর আমাদের ঘরে কিছু বাচ্চা কাচ্চা আসবে। অবশ্য আমার ভালোবাসার দরুনে তুমি বাঁচবে কিনা কে জানে। ঈশা অবাক হল। এই লোকটা কথা টেনে ঠিক কোন পর্যায়ে নিয়েছে, হয়তো তার নিজেরও ধারণা নেই। যে আপনাকে বিয়ে করবে তার কপালের মতো দুর্ভাগ্য কপাল দুনিয়াতে আর একটিও নেই। আমার বউয়ের কপাল যদি আমাকে বিয়ে করে দুর্ভাগা কপাল হয়, তবে দুর্ভাগা কপালই ভালো। আর সেই কপালটা যেন তোমারই হয়। আমি একটা জবরদস্ত সিদ্ধান্ত নিয়েছি রাসেল। কি সিদ্ধান্ত? বিয়ের পর এই বাড়িতে তোকে রাখা যাবে না। আমি রিস্ক নিতে চাই না। কিসের রিস্ক? আমার বউ অনুর রিস্ক। হতাশার শ্বাস ছাড়লো রাসেল। গত 1.5 মাস ঈশানের একের পর এক সিদ্ধান্ত তাকে হতাশার দুয়ারে ঠেলে দিচ্ছে। ঈশানের হাত এখন সুস্থের পথে। এই 1.5 মাস যাবৎ ঈশান অফিসের মুখোমুখি হয়নি। টুকটাক কাজ বাড়িতে বসেই সম্পূর্ণ করেছে। আজকে অফিস যাওয়ার জন্য প্রস্তুত সে। কতদিন পর নিজের প্রতিষ্ঠানে যাবে ভাবতেই মনটা আনচান করে উঠল তার। সেদিন ছিল মেঘলা। ঈশান ছাদে বসে গান শুনছিল। তার পাশেই বসেছিল রাসেল। ঈশানের মনটা ক্ষুণ্ণ দেখে সুযোগ পেয়ে কাজে লাগালো রাসেল। জানিয়ে দিল তার আর অনুর বহুদিনের সম্পর্কের কথা। কিন্তু ঈশান নাছোড়বান্দা, সে কিছুতেই অনুকে ছাড়বে না। ঈশাকে নিয়ে মজা নেওয়ার শাস্তি হিসেবে রাসেলকে অনুর দ্বারা জব্দ করছে। রাসেলের ভারাক্রান্ত মন দেখে মনে মনে হেসে লুটোপুটি খায় ঈশা। 1.5 মাস যাবৎ ছেলেটাকে জব্দ করে মনে মনে বিজয়ের হাসি হাসলো সে। রাসেল অনুর কোন রং পছন্দ? আসলে বিয়ের লেহেঙ্গা তার
পছন্দের রঙে কিনবো। তুই এত লাফালাফি করছিস কেন ঈশান? অনুর বাবা মায়ের কি ঠেকা পড়েছে তোর কাছে তার মেয়ে বিয়ে দিবে? তাছাড়া ঈশাদের বাড়ি গিয়ে তো আর সম্মান বয়ানো নেই। কথাটা বেশ রেগেই বলল রাসেল। ঈশান কিঞ্চিত অবাক হওয়ার ভান করে বলে, আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? কই রেখে গেলাম? রাসেল বেরিয়ে গেল রুম থেকে। ঈশানের মতিগতি তার বুঝে আসছে না। সারাটা দিন ইসা ইসা করে যান যায় যা অবস্থা। এর মাঝে আবার অনু তোর ভাবি বলে কানের কাছে সঙ্গীত বাজতে থাকে। হ্যাঁ, এসব কি হচ্ছে? ঈশান কি 2 বিয়ে করবে? অবশ্য 4 বউ পালার মতো সামর্থ্য তো তার আছে, করুক সে 4 বিয়ে। রাসেল সন্ন্যাসী রূপ ধারণ করে বাকি জীবন কাটিয়ে দেবে। অফিস যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে বসলো দুজন। ড্রাইভিং সিটে বসা রাসেলের মুখে নেই, নিশ্চুপ ড্রাইভিং করতে ব্যস্ত সে। পাশে বসে ঈশান তার বেসুরা গলায় গান ধরেছে। তার গানটা মূলত অনুকে উদ্দেশ্য করেই গাওয়া, যার কারণে রাসেলের মনে যেন সিলিন্ডার ব্লাস্ট হওয়ার মতো আগুন দাউ দাউ করে জ্বলছে। ঈশান আর চোখে রাসেলের দিকে তাকায় আর বলে, অনু, একটু কথা কহ না। অনু, পেছন ফিরে চাহো না। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার। 2 চোখে আন্ধার দেখি, ঘুম আসে না আমার। রাত্রেবেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। তোমার চোখেতে হারিয়ে যায় আমার এই মন। ঈশান প্লিজ, তোর বেসুরো গোলার গান এবার থামা, আমার ভাল লাগছে না। ঈশান থেমে গেল, গরম চোখে তাকালো রাসেলের দিকে। তোর ভালো লাগেটা কি? তুই সিরিয়াস? তুই অনুকে ভালোবাসিস? অবশ্যই। অনুকে ছাড়া তো আজকাল কিছুই বুঝি না। অনুর অনুরূপ আমার কাউকে চাই না। রাসেল শ্বাস ছাড়লো। ঈশান যে তামাশা শুরু করেছে, এই শেষ কোথায় কে জানে। কথার মাঝে ফোন এলো ঈশানের। তার মা মাহমুদা ফোন করেছেন। ঈশান দ্রুত ফোন তুলে বলে, আমার বউয়ের শাশুড়ি কেমন আছো? ঈশানের কথায় কুটিল দৃষ্টি নিক্ষেপ করলো রাসেল। মাহমুদা বেশ অবাক হলেন ঈশানের কথায়। যে ছেলের মুখে গম্ভীরতা এটা থাকে, সেই ছেলে আজ এত প্রফুল্ল। আমার বৌমার হাজবেন্ড কে আজ বেশি খুশি? বলা চলে একটু বেশি খুশি। তা কারণটি কি বলা যাবে? একদমই না। কেমন আছো তুমি? বেশ ভালো। রাসেল কোথায়? শেষবার মতো তার অনুমতি চাই যে। কিসের অনুমতি? ঈশাকে বিয়ে করতে রাজি হলে তবে আমি ঈশার বাবা মার সাথে আলাপ করব। মা, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। রাসেল বড় হয়েছে, তার চা পাওয়া আছে। সবচেয়ে বড় কথা, সারা জীবনের একটা ব্যাপার। এই বিষয়ে ওর চা পাওয়া থাকতে পারে। আমি তো আমার পছন্দ ওর উপর চাপিয়ে দিচ্ছে না। সেটা আমি জানি মা, তবে বলে রাখা ভালো, রাসেল একটা মেয়েকে পছন্দ করে। মেয়েটার নাম অনু। তুমিও আশা করি পছন্দ করবে। চমকে তাকালো রাসেল। দ্রুত হাতে গাড়ি ব্রেক কষে প্রশ্নবিদ্ধ চোখে চাইলো ঈশানের দিকে। ঈশান তাকে পাত্তা না দিয়ে কথা বলায় ব্যস্ত। রাসেল, এ কথা আমায় আগে জানিসনি কেন? লজ্জায় বলতে পারিনি মা। বাদ দাও, অনুর ছবি আমি তোমায় পাঠাবো। রাসেলের পছন্দ মানে আমার পছন্দ, আর আমি ভীষণ খুশি। তবে ঈশাকে আমার মনে ধরেছিল। এক ছেলের বউ ঈশাকে বানাতে পারিনি তাতে কি হয়েছে? আরেক ছেলে তো আছে। মানে? চমকে গেলেন মাহমুদা। নিজের কথায় নিজে বেফাস ফেসে গেল ঈশা। জিভে কামড় বসিয়ে কপাল ঠেকালো ডান হাত। মা, পরে কথা বলবো, এখন আমি ব্যস্ত। দ্রুত ফোন কেটে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে নিজেকে তটস্থ করলো ঈশান। তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে এখনো তাকিয়ে আছে রাসেল। এটা তুই কি বলছিস ঈশান? তুই আন্টিকে একথা কেন বললি? যেটা সত্যি সেটাই বলেছি। তুই অনুকে পছন্দ করিস। কিন্তু তুই অনুকে ভালোবাসিস? ঈশান কিঞ্চিত হাসলো, সিটে গা এলিয়ে বলে, আমি অনুকে ভালোবাসি না, কখনো সেই চোখে দেখিনি। তোর আর অনুর মাঝে কিছু একটা চলছে, এটা আমি আগেই টের পেয়েছিলাম। কিন্তু তুই আমার কাছে এই বিষয়টা আড়াল করেছিস। আমি মনে ভীষণ কষ্ট পেয়েছি। তুই আমার ভাই, বন্ধু। আমার সাথে যা হোক বা যা মনে চলে সবটা আমি তোকে শেয়ার করি, অথচ তুই করিসনি। মাসের পর মাস লুকিয়ে গেছিস। অপরাধ বোধে মাথা নুইয়ে নিল রাসেল। অনেকবার ঈশানকে বলতে চেয়েছিল, কিন্তু ঈশান যদি মেনে না নেয় কিংবা বাড়াবাড়ি করে সেই ভয়ে বলতে পারেনি। আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু ছোটবেলার কথা ভেবে বলিনি। ছোটবেলায় আমার সাথে কেউ বেশি খাতির করলে তুই তাকে আড়ালে মারতি কিংবা ঝামেলা পাকাতি, সেই ভয়ে আমি বলতে পারিনি। ওটা ছোটবেলার কথা।
আজ হোক কাল হোক তোর জীবনে কেউ আসবে না তাই বলে আমি ঝামেলা করব? তোর ভাবনা চিন্তার প্রশংসা করতে হয়। সরি ঈশান, এমন ভুল আর হবে না। সরি বলে কাজ নেই। আমার মনে জমানো কষ্ট কোনোদিন যাবে না। কি করলে যাবে প্লিজ বল, এবার তো অপরাধ বোধে শেষ হয়ে যাব আমি। তোর শাড়িটাকে আমায় দিয়ে দে, তাহলে সব মিটমাট। রাসেল শব্দ করে হেসে উঠল। গাড়ি চালানো মন দিয়ে বলে, দুঃখিত, সে দায়িত্বে আমি নেই। তুই বুনো ওল হলেও সে বাঁকা তেঁতুল, তোদের মিল হওয়া অবিশ্বাসের কাতারে পড়ে। অফিসের কাজ শেষ করে ঈশাদের ভার্সিটির সামনে অপেক্ষা করছিল ঈশান এবং রাসেল। রাসেলের ভাষ্য মতে ঈশা অনু আজ ভার্সিটিতে এসেছে, তারা এখনো বের হয়নি। ঈশাকে দেখার লোভ সামলাতে না পেরেই বাহানা নিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে রইল ঈশা। রাসেলের হাতে থাকা বাদামের খোসা ছাড়িয়ে ঈশানের হাতে দিল সে। বাদাম ভাল লাগে না? ঈশানের কথাটা পছন্দ হলো না রাসেলের। কড়া জবাবে সে বলল, বাদাম খা না শিখলে তোর কপালে প্রেম জুটবে না। ও মা, তাই নাকি? দেখিস না প্রেমিক প্রেমিকারা পার্কে বসে বাদাম খায়। ওটা তো ভিটামিনের জন্য খায়। তোর মাথা। বেশ বিরক্ত নিয়ে বলল রাসেল। ঈশান শব্দ করে হেসে উঠল মুহূর্তে। ঈশা অনু তখন মাত্র গেটের বাইরে দাঁড়িয়েছে। তারা এখনো রাসেলকে দেখেনি। অনু আশেপাশে চোখ বুলাতেই রাসেলকে দেখতে পেয়ে ঈশার হাত টেনে এগিয়ে আনে। তাদের পেছন পেছন আসছিল দিহান। ঈশান ভাইয়া ভালো আছেন? আপনার হাতের কি অবস্থা? ভালো আছি। এদিকে কাজ ছিল, ভাবলাম দেখা করি। ঈশা চুপচাপ দাঁড়িয়েছিল অনুর পাশে। তার মুখে রা নেই। ঈশানের সাথে এই মুহূর্তে তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। হঠাৎ একটা ছেলে দিহানের দিকে তাকিয়ে দিহানকে মারার ইশারা করে। বিষয়টা চোখে এড়ায়নি ঈশানের। সন্ধিহান চোখে দিহানের দিকে তাকাতে দেখে চোখ পড়ে অনুর ঘাবড়ানো মুখ। মেয়েটা একবার রাসেলের দিকে আরেকবার ছেলেটার দিকে তাকাচ্ছে। মন ভোলা রাসেলের সেদিকে খেয়ালই নেই। সে ঈশার সাথে আলাপ সারছে। ঈশান তার কৌতূহলী দমাতে না পেরে দিহানের দিকে তাকিয়ে বলে, ছেলেটা তোমায় মারতে ইশারা করলো কেন? আর বলবেন না, ফাউল পোলাপান। অনুকে প্রপোজ করেছিল, অনু না করেছে বলে ছেলেটা তামাশা শুরু করে দেয়। অনেক বুঝিয়েছি, লাভ হলো না, তাই এখন বাইরে এসে হুমকি দিচ্ছে। রাসেল অনু চোখে চোখ পড়তে জিভে কামড়ে চোখ বন্ধ করে অনু। রাসেল এবার কি ভাববে? রাসেলের ভাবভঙ্গিমা দেখে ঠোঁট চেপে হাসে ঈশান। রাসেলের মাথা বেজায় গরম। বিষয়টি বুঝতে পারলো ঈশান। ছেলেটা একটু বেশি স্পিডে গাড়ি চালাচ্ছে। তোর সব রাগ আমার গাড়ির উপর ঝাড়িস না ভাই। কয়েকদিন আগে হাসপাতাল থেকে ফিরেছি, আবার কি হাসপাতাল পাঠাবি? ফালতু কথা কম বল। তাহলে কি বলবো বল? তোর মতো ভীরু ছেলে আর জীবনে দেখি নাই। তুই প্রেমিক নামের কলঙ্ক। কি বলিস? আমি আবার কি করলাম? তোর উচিত ছিল ছেলেটাকে রাস্তায় গণধোলাই দেওয়া। কাকে? যে ছেলে অনুর পিছনে পড়েছে। ঝামেলা করতে আমার ভালো লাগে না ঈশান। ও তাহলে ঝামেলাটা অনুর সাথে করবি তাই না? এসব বাদ দে, অনেকদিন হলো বক্সিং খেলি না। এবার অন্তত তুই খেল, আমি দেখি। বাদ দে। এটা বাদ দেওয়ার বিষয় নয়। আমার হাতে প্রবলেম না হলে খেলা আমি শুরু করতাম। তুই ঈশান শাহরিয়ারের ফ্রেন্ড, তোর মাঝে এসব মানায় না। প্রেমিকাকে প্রোটেক্ট করো রাসেল। ঈশানের কথাই হেসে ফেলে রাসেল। এবার একটু মেজাজ ফুরফুরে হয়েছে। মনের কোণে থাকা চাপা ভাবটা চলে গেছে। তার মানে তুই বলছিস আমি ঝুঁকি নিব? অবশ্যই। ছেলেটার চ্যাপ্টার শেষ করতে হবে। সো ফাইট রাসেল ফাইট। কথায় আছে সঙ্গ ধসে লোহা ভাসে। রাসেলের ক্ষেত্রেও বিষয়টা তাই হয়েছে। ঈশানের প্ররোচনায় পড়ে ছেলেটার সাথে আলাদা আলোচনায় বসেছিল। রাসেল বরাবর বুঝিয়েছে অনুর আর তার সম্পর্কের কথা। ঘাটতারা ছেলেটা নিজের জেদে অটল ছিল। না পারতে শেষ পর্যায়ে 2-4টে ঘাম মেরে শান্ত হয় রাসেল। ঈশান পাশে বসে প্রফুল্ল চিত্তে রাসেলের সাহসিকতা দেখছিল। মনে মনে ভাবছিল এই না হলো ঈশান শাহরিয়ারের বন্ধু। টিউশন শেষে বাড়ি ফিরছিল ঈশা। সময়টা শেষ বিকেল। মৃদু বাতাস বইছে চারিদিকে। এই সুন্দর মুহূর্তে পিচঢালা রাস্তায় একা হাঁটার মজাই আলাদা। তাই তো রিক্সা না নিয়ে একা হেঁটে ঈশা গুনগুন গান গাইতে গাইতে এগিয়ে চলে। তার পিছু পিছু আসছিল ঈশান। ঈশার সাথে হাঁটবে বলে আজ সে গাড়ি আনেনি। ঈশা খেয়াল করেনি ঈশান তার পিছু আছে।
হঠাৎ তার পায়ে পা লাগিয়ে হাঁটা শুরু করে ছেলেটা। আপনি এখানে? দরকারে এসেছিলাম। সাহেববাবু হেঁটে বাড়ি ফিরছে। ব্যাপার কি? আপনার গাড়ি কই? চাকা চুপসে গেছে। ঈশান একগাল হাসলো। ঈশা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। ইদানিং এ ছেলের ভালো ব্যবহার তার ঠিক হজম হচ্ছে না। ঈশা ভাব নিয়ে বলে, আপনি কি আমার সাথে যাবেন? গেলে কি সমস্যা আছে নাকি? না, সমস্যা নাই। আজকের আবহাওয়া সুন্দর, তাই না? হুম। দুজনের মাঝে ভিড় জমালো নীরবতা। কিন্তু ঈশানের তো তা সহ্য হচ্ছে না। ঈশার সাথে বকবক করার লোভ সামলাতে যাচ্ছে না সে। কারণ ঈশার সাথে বকবক করার লোভ সামলাতে চাচ্ছে না সে। তাই কয়েক মিনিট পর পর এটা ওটা বলে ঈশাকে ব্যস্ত রাখতে চাইছে ঈশান। কিছুটা দূর যাওয়ার পর ঈশা খেয়াল করে রাস্তার পাশে বালু রাখা, আর সে বালুতে 5টা কুকুর ছানা গড়াগড়ি করছে। ছোট পায়ের তুলতুলে কুকুর ছানাগুলো দেখতে একটু বেশি সুন্দর। ঈশান দেখুন, ছানাগুলো সুন্দর না? জানেন, আমার ইচ্ছে বাড়িতে বিড়াল পালার, কিন্তু আম্মুর অ্যালার্জি আছে, তাই হচ্ছে না। ইচ্ছে করছে একটা ছানা নিয়ে আদর করি। একটা ধরে আনি। আরে পারবেন না, আঁচড় দেবে। ঈশান নিজের সাহসিকতার পরিচয় দিতে বুক ফুলিয়ে বলে, এটা আর কি এমন কাজ, আমি অবশ্যই পারবো। তবে নিয়ে আসুন। ঈশান এগিয়ে গেল। ছোট্ট একটা ছানা হাতে তুলতেই মা কুকুর ঘেউ ঘেউ শব্দ তুলে এগিয়ে এলো। মা কুকুরের পিছু পিছু এলো আরো 2টো বড় কুকুর। মোট 3টি কুকুর ঘেউ ঘেউ শব্দে এগিয়ে এলো ঈশানের দিকে। বেচারা ঈশানকে কুকুর ঘিরে ধরতেই ঈশা পিচ ঢালা রাস্তায় দৌড়াতে শুরু করে। আগে নিজের জীবন বাঁচানো বলে কথা। ঈশান শাহরিয়ারের যা ইচ্ছে হোক। ঈশাকে ছুটতে দেখে তার পেছন পেছন দৌড়াতে শুরু করে ঈশানও। দুজনেই সমান তালে দৌড়াতে থাকে। তাদের পেছন পেছন দৌড়ে আসে বড় 3টি কুকুর, এছাড়াও ছানাগুলো। অনেকটা পথ ছুটে হাঁপিয়ে গেল দুজন। ঈশার জুতো মাঝপথে ছিঁড়ে গেল। সে ছিঁড়ো যেতে রেখে দৌড়াতে শুরু করে সে, কিন্তু অল্প পথে যেতে পা ধরে দাঁড়িয়ে যায়। আমার পায়ে ব্যথা লাগছে ঈশান। আরে আসো, কুকুর তোমার পিছনে। ঈশা পুনরায় দৌড়াতে থাকে। এই বিপদের মুহূর্তে ফায়দা তুলে ঈশার সাথে দৌড়াতে দৌড়াতে বলে, ঈশা, তোমায় আমি একটা সিরিয়াস কথা বলতে চাই। এই সময় আপনার সিরিয়াস কথা মনে পড়ছে? পরে বললে হয় না? না, হয় না, আমি এক্ষুনি বলবো। বলুন তবে। ঈশান দম নিল। পেছনে তাকিয়ে দেখলো কুকুরগুলো আরো জোরে জোরে ছুটছে। ঈশা আমাকে ভালোবাসবে? কি? মানে আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসবে? পাগল হয়েছেন? কুকুরের দৌড় খেয়ে উল্টাপাল্টা কথা বলছেন। কামড় খেলে কি করতেন? আমি সিরিয়াস ঈশা, বলো ভালোবাসবে? কখনো না, একটা পাগল আপনি। এই পাগলটাকে ভালোবাসো ঈশা, প্লিজ। ফালতু লোক। এই ফালতুটাকে ভালোবাসো প্লিজ। অসহ্যকর। এই অসহ্যকর মানুষটাকে ভালোবাসো প্লিজ। ঈশা উত্তর দিল না। তার পায়ে কিছু লেগেছে। পায়ের ব্যথায় থামতে কুকুর দৌড় দেখে আবারও ছুটতে থাকে। যদি বলো ভালোবাসবে, তবে এই বিপদ থেকে রক্ষা করব, আর না হয় কুকুরগুলোর কাছে রেখে যাব। বেয়াদব লোক একটা। আমি জানি আমি বেয়াদব। এবার বলো বেয়াদবটাকে ভালোবাসবে? না। ঈশা পা থেমে গেল। মাথাটা ঘুরছে। জন্মের শিক্ষা হয়েছে তার। ঈশান তার হাত টেনে ধরলো। হাঁপাতে হাঁপাতে বলল, দেখো কুকুর এসে গেছে, এবার বলো ভালোবাসবে? ঈশা না পারতে হ্যাঁ বলে দেয়। ঈশান একগাল হাসি দিয়ে ঈশাকে কোলে তুলে নেয়। কুকুর আসতে দেখে পুনরায় দৌড়াতে থাকে। ঈশা অবাক হয়, এই ছেলের এত এনার্জি। মেন রোডে আসতে একটা সিএনজি দাঁড় করায় ঈশান এবং দ্রুত উঠে এই ভয়াবহ স্থান থেকে প্রস্থান নেয়। সিএনজির দরজা দিয়ে মাথা বের করে কুকুরগুলোর দিকে তাকিয়ে হাসে ঈশান। কুকুরগুলো এখনো ঘেউ ঘেউ করছে। তারা যেন তাদের ভাষায় বোঝাতে চাইছে, এলাকায় আরেকবার আসলে খবর আছে তোদের। ঈশানের মন আজ বেজায় খুশি। সেই খুশিতে বলে কুকুরগুলোর দিকে কিস ছুঁড়ে বলে, কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর। বাড়ি ফিরে বরফ পানিতে পা ডুবিয়ে বসে আছে ঈশা। রাস্তায় খালি পায়ে এতটা দৌড়ানোর ফলে পায়ের তালু প্রচন্ড জ্বলছে। কিছু কিছু জায়গায় চামড়াও ছিলে গেছে। সুলতানা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু এর জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে না ঈশা। তার মাথা ভনভন করছে ঈশানের কারণে, যার ফলে আশেপাশে কি ঘটছে তার মাথায় ঢুকছে না। তোমার পায়ের চামড়া উঠলো কি করে?
কয়েক সেকেন্ড চুপ রইলেন সুলতানা। মেয়ে মুখে কুলু পেটে রেখেছে কেন? প্রশ্নের জবাব দিলে কি তার জাত যাবে? মায়ের যে চিন্তা হয় তা কি সে বোঝে না? নিজেকে সংযত রেখে পুনরায় প্রশ্ন করলেন। আমি কিছু জানতে চাইছি। ঈশা, তোর পায়ে কি হয়েছে? জুতা কোথায় রেখে এসেছিস? মা, আমাকে একটু স্থির হতে দাও। কিন্তু আমি তো স্থির হতে পারছি না। বলো আমায় কি হয়েছে? রাস্তায় কুকুর তাড়া করেছে। কুকুর তাড়া করেছে মানে? তুমি কুকুরের সাথে কি করেছো? কুকুরের বাচ্চাগুলোকে একটু আদর করতে চেয়েছি, যার ফলাফল পুরোটা রাস্তা দৌড়ে মেইন রোডে উঠে সিএনজি নিয়েছি। শ্বাস ছাড়লো ঈশা। পায়ের জ্বালা কিছুটা হলেও লাঘব হয়েছে। সুলতানা মেয়ের জন্য আরো কিছু বরফের টুকরো আনলেন। তোর বাবা জানলে তুফান করবে। কেন করবে? যদি কুকুর কামড়ে দিত? দেশি কুকুর কিচ্ছু করতে পারেনি, তবে পাশে একটা জাড্রেল ছিল, ওটা যা করার করে দিয়েছে। মানে? কিছু না আম্মু, আমার জন্য একটু চা করে দিবে, মাথাটা ভীষণ ধরেছে। সুলতানা মেয়ের কথা বুঝতে পারলেন না। তিনি দ্রুত পায়ে বেরিয়ে গেলেন কক্ষ ছেড়ে। জামা কাপড় বদলে অনুকে ফোন করলো ঈশা এবং দ্রুত তাদের বাসায় আসতে বলল। ঈশা ডেকেছে আর অনু আসবে না, এ তো হয় না। 5 মিনিটে ঈশাদের বাসায় হাজির হলো অনু। ঈশা একে একে ঈশানের সব কাণ্ড খুলে বলে অনুকে। তখন সবটা শুনে অনু নির্বোধ চোখে তাকিয়ে রইল ঈশার দিকে। তুই সত্যি প্রেম করবি? তাও যার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করিস তার সাথে? এটাও সম্ভব? বললেই হলো নাকি? আমি তো বিপদে পড়ে হ্যাঁ বলেছি, কাল সকালে তাকে বুঝিয়ে বারণ করে দিব। যদি ঈশান ভাই না মানে? না মানলে নাই। বাম হাতের ব্যথায় ছটফট করছে ঈশান। কিছুক্ষণ আগেই হসপিটাল থেকে ফিরেছে তারা। হাতের ঘা পরিপূর্ণভাবে শুকাতে এখনো প্রায় 1 মাস লাগবে। অথচ এই মুহূর্তে হাতের ঝুঁকপূর্ণ অবস্থা নিয়েই ঈশাকে কোলে তুলে আবার অনেকটা রাস্তা দৌড়েছে, যার দরুন হাতের দশা বেহাল। ঈশানের এই কাণ্ড শুনে ডাক্তার সাহেব না হেসে পারলেন না। রাসেলের মেজাজ বর্তমানে বেজায় চটে আছে। কি প্রয়োজন ছিল ঈশাকে কোলে নেওয়ার? সে কি রাস্তায় গাড়ি পায়নি? মাহমুদা হয়তো এই মাসেই দেশে ফিরবেন। ছেলের এই অবস্থা দেখে কোন মা স্বাভাবিক থাকতে পারবেন? সেই মুহূর্তে কি রাসেলের অপরাধবোধ হবে না? কেননা ঈশানের পাশে এই শহরের ছায়ার মতো লেগে থাকার লোক একমাত্র রাসেল। সেই রাসেল ঈশানকে বিপদের হাত থেকে বাঁচাতে পারল না। বুকটা ভারী হয়ে এলো তার। হতাশার শ্বাস ছাড়তেই চোখে ভেসে উঠে ঈশানের হাস্যোজ্জ্বল মুখ। তুই এত চটে আছিস কেন? আমি তো ঠিক আছি। 1 সপ্তাহ বেড রেস্ট নিলে আবার ঠিক হব। তোর ঠিক হওয়ার কোনো দরকার নেই। তুই আজ কয়টা ভুল করেছিস ভেবে দেখ। যদি আজ কুকুর কামড়ে দিত? ইঞ্জেকশন নিয়ে নিতাম। ঈশাকে কোলে তুললি কেন? রাস্তাঘাটে কি মানুষ ছিল না তোদের সাহায্য করার? উটকো ঝামেলাটার ওজন বেশি না, গড়ে 51-52। এটার কি এমন ওজন? আরে বাহ, দৌড়তে পরিমাপও করেছিস। ধরে নে কাল সকালে ঈশা তোর প্রপোজাল ফিরিয়ে দিল, তখন কি করবি? তুই ধারণা কর আমি কি করব। কি আর করবি? আবার কোলে নিয়ে দৌড়ে পালাবি? রাসেল মেয়ে আসলো, তবে চিন্তার ছাপ মুখে ফুটে উঠল ঈশানের মুখে। সত্যি তো, যদি ঈশা তার মত ফিরিয়ে নেয় তখন কি হবে? আজ বন্ধের দিন, সেই হিসেবেই সারাটা দিন বাড়িতে কাটাবে ঈশা। কিন্তু মনের মাঝে ঈশান নামক কাঁটাটা যে যন্ত্রণা দিচ্ছে, সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে ঈশা। ঈশানকে ডেকেছে একটা ক্যাফেতে। অনুকে নিয়ে বের হওয়ার কথা থাকলেও অনু তার মায়ের সাথে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছে। বাধ্য হয়ে ঈশানের সাথে একাই দেখা করবে সে। ভার্সিটির কাছে একটা ক্যাফেতে ঈশানকে আসতে বলে ঈশা। ঈশান এসে বসেছে, প্রায় 10 মিনিট হতে চলল। রাসেলের সাথে আসতে চেয়েছিল, কিন্তু সে বারণ করেছে। ঈশানের টেবিলের পাশে একদল ছেলে হই হুল্লোড় করছে। তারা কি মাঠে আছে নাকি ক্যাফে আছে, হয়তো সেটা বেমালুম ভুলেই বসেছে। ছেলেগুলো হট্টগোলে মাথা ধরেছে ঈশানের। একবার তাদের আস্তে কথা বলার নির্দেশ দিলেও লাভ হলো না, বরং ধীরে ধীরে ছেলেগুলোর হট্টগোল বাড়তে লাগলো। ঈশা ক্যাফেতে আসতে ঈশানকে পেয়ে গেল। দুজনের মুখোমুখি। ঈশা 2 কাপ কফি অর্ডার করে মূল কথায় ফিরল। সরি, একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই। তোমার পায়ের কি অবস্থা? ব্যথা আছে এখনো? একদম না, আসলে আপনাকে ডেকেছি একটা বিষয় কাটছাট করতে। কোন বিষয়? আমার সাথে কোনো সম্পর্কে যাবে না এই বিষয়? ঈশান সহজ গলায় ঈশার মনের কথা বলে ফেলল।
ঈশা ঘাবড়ে গেল। তবে তবে কি ঈশান শাহরিয়ার পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছে? আপনি ঠিক ধরেছেন। আপনার সাথে আমি কখনো কোনো সম্পর্কে যেতে পারবো না। কেন পারবে না? আপনার প্রতি আমার কোনো আবেগ অনুভূতি নেই। একদিনে কি আবেগ অনুভূতি হয়ে যাবে নাকি? অদ্ভুত কথা বলছো তুমি ঈশা। সময় নাও, আমি তোমায় সময় দিতে প্রস্তুত। ঈশা হাত মুষ্টিবদ্ধ করলো, নিজেকে নিয়ন্ত্রণ করছে সে। এই ঈশান তো জোকের মতো লেগে আছে। সাধারণভাবে ভাবুন, আপনার ক্লাস আমার ক্লাস একদম যায় না। আপনি হলেন উচ্চ স্তরের মানুষ, আমি মধ্যবিত্ত। যেখানে তুমি আমার চোখে অসাধারণ, সেখানে আমি সাধারণ বিষয় ভাববো কেন? আমার জীবনের সিদ্ধান্ত নেয়ার মালিক আমি নিজে। ঈশা রেগে গেল, ঠোঁট কুঁচকে বসে রইল কয়েক মিনিট। ওয়েটার কফি দিয়ে গেছে কিছুক্ষণ আগে। ঈশা নিশ্চিন্ত মনে কফি পান করছে, অথচ ঈশার ছটফট ক্রমশ বাড়ছে। ঈশান, দয়া করে আপনি কালকের কথা ভুলে যান। মনে করুন কালকে আমাদের সাথে কিচ্ছু হয়নি। আমি আপনাকে কোনো কথা দেইনি। কালকের কথা ভুলতে বলছো? অসম্ভব। তুমি জানো, কাল বাড়ি ফিরে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমার হাত কিন্তু এখনো ঠিক হয়নি। তোমায় কোলে নিয়ে দৌড়ানোর ফলে হাতে আবার আঘাত লেগেছে। ব্যাস হয়েছে, আমি এসব শুনতে চাই না। আমি যা বলছি সোজাসাপটা বলছি। আপনি আপনার পথে হাঁটুন, আমার কথা ভুলে যান। হাতের কাপটা শব্দ করে টেবিলে রাখলো ঈশান। তার চোখে মুখে থাকা প্রফুল্ল ভাব কেটে গিয়ে গম্ভীরতা এঁটে গেছে। ঈশার দিকে তীর্যক চাহনি নিক্ষেপ করে বলে, তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফালতু মজা করছি? ঈশান শাহরিয়ারের হাতে অঢেল সময় যে তোমার সাথে এখানে এসে প্রেম ভালোবাসার মতো সিরিয়াস ইস্যু নিয়ে মজা করবে? ঈশা বিচলিত হলো। সেই প্রথম দিন ঈশানকে যেমনটা দেখেছে, এই সময়টাতেও ঠিক তেমনটাই লাগছে। চোখে মুখে গম্ভীরতা, জেদ সবটা মিলিয়েই ঈশার সাহসে এক বালতি জল পড়ল। ঈশা তার বাম হাতের আঙ্গুলে তাকালো। গোল্ডের একটা রিং চকচক করছে তার আঙ্গুলে। এই রিংটা গত বছর জন্মদিনে ফুপির পক্ষ থেকে পেয়েছিল। এই সুযোগটা কাজে লাগালো সে। হাতে এই রিংটা দেখছেন? এটা আমার এঙ্গেজমেন্টের রিং। কয়েক মাস আগেই আমার বিয়ে ঠিক হয়েছে। হাজবেন্ড। ঈশার কথার মাঝে খপ করে ঈশান তার হাত ধরলো এবং আঙ্গুল থেকে আংটিটা খুলে ছুঁড়ে ফেললো ক্যাফের জানলার বাইরে। স্তব্ধিত হলো ঈশা। একবার হাতের দিকে তো আরেকবার ঈশানের দিকে তাকিয়ে ঝাপসা হয়ে এলো তার চোখ। এটা আপনি কি করলেন? কি করলাম? আংটিটা ফেলে দিয়েছি। এই আংটিটার দরকার নেই। ওই আঙ্গুলে শুধু আমার আংটি থাকবে। যদি তা না হয় আঙ্গুলটাও কেটে এভাবে ছুঁড়ে ফেলবো। ঠান্ডা মাথায় হুমকি দিল ঈশান। ঈশার গায়ে ঘাম ঝরছে। ওড়নার সাহায্যে ঘাম মুছে শেষবারের মতো ঈশানকে বোঝাতে উদ্যত হয় সে। ঈশান, আপনি ঠান্ডা মাথায় ভাবুন। আপনি চাইলে তো হবে না। আমাদের মাঝে সম্পর্ক গড়ে উঠুক, এটা আমি চাই না। যেখানে মনের। বসা থেকে উঠে দাঁড়ালো ঈশান। পাশে বসে থাকা ছেলেগুলো ঈশাকে নিয়ে কিছু একটা আলোচনা করছিল। বিষয়টা ঈশান নজরে না এলেও ঈশান বেশ কয়েকবার পরখ করেছে। তাদের নোংরা ইশারা ঈশান এতক্ষণ হজম করলেও এখন তার পারা যাচ্ছে না। তাই তো রাগে মাথায় ছেলেগুলোর সাথে বেঁধে গেল ঝুট ঝামেলা। ঈশা কিং কর্তব্য বিমূঢ়। সেদিন শপিং মলে ঈশান আর ছেলেগুলোর মারামারির কথা মাথায় আসতেই ভয়টা দ্বিগুণ বাড়ল। তবে ঝামেলা বেশি দূর যেতে পারলো না। বাইরে দাঁড়িয়ে থাকা ঈশানের গার্ডরা ইঙ্গিত পেয়ে ছুটে যায়। ঈশান ছেলেগুলোকে ছেড়ে ঈশাকে নিয়ে বেরিয়ে যায়। ঈশান গাড়ির কাছে গিয়ে ক্ষান্ত হয়। রাগে এখনো তার শরীর কাঁপছে। ঈশার এবার রাগ লাগলো। ঈশানের সম্মুখে আঙ্গুল তুলে বলল, সেদিন আপনাকে বাঁচানো মোটেও ঠিক হয়নি। সেই দিন যদি ভুলটা না করতাম, আজ এই দিনটা দেখতে হতো না। সুন্দরী, তুমি যা শুরু করেছো আমার তো মনে হয় না আমি বেশি দিন বাঁচবো। সিদ্ধান্ত তোমার কাছে। আমাকে কি করে মারবে? তোমার ভালোবাসায় নাকি তোমার ভর্ৎসনায়? এত করে বোঝানোর পরেও সে মানল না। না। তবে এবার কি হবে? অনু প্রশ্নটা করে ঈশার পাশে বসে পড়ে। তার হাতের মুঠোফোনটা যা এক নাগাড়ে বেজেই চলেছে। স্ক্রিনে ভেসে উঠছে পাষাণ। অর্থাৎ পাষাণ নামে সেভ করা নাম্বার থেকে একের পর এক কল আসছে। সেদিন ঈশানকে এত করে বোঝানোর পরেও সে মানেনি।
গত রাতে 2 ঘন্টা যাবৎ ঈশানকে ঈশা বুঝিয়েই চলেছে এ সম্পর্কে কোনো ভিত্তি নেই, কিন্তু নাছোড়বান্দা ঈশান নিজের ইচ্ছায় অটল রইল। বরং সে ঈশাকে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিচ্ছে তাদের সম্পর্কের পজিটিভ সাইড। ঈশানের এসব ভিত্তিহীন কথা ঈশার বড্ড বিরক্ত লাগলো, যার ফলে ফোন বন্ধ করে রাতে ঘুমিয়ে পড়ল সে। সকাল প্রায় 9:30 বাজতে চলেছে, অনু ঘুমেছিল। সকালে ঈশা ফোন অন করে যাওয়ার সাথে সাথে ঈশানের নাম্বার থেকে একের পর এক ফোন আসতে থাকে। ঘুম চোখে ঈশার ফোনে পাশার নামটা দেখেই এক ঝটকায় ঘুম ভেঙে যায় তার। মস্তিষ্ক জুড়ে হানা দেয় কিছু প্রশ্ন, এ আবার কেমন নাম? পরে যখন জানতে পারে পাশান মানে ঈশান, হেসে কুটি কুটি হয়ে যায় অনু। ঈশার 2 পাউন্ডের একটা কেক তৈরি করছিল, অনুর আগমনে মনোযোগ ভঙ্গ হলো। তার ফলে কেকটা টেবিলের এক কোণে রেখে বসে পড়ে অনুর পাশে। ঈশান শাহরিয়ার প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন। তিনি কি ভেবেছেন ভালোবাসার মতো স্পর্শকাতর বিষয়ে আমাকে ডুবে মারবেন? নওশিন ঈশা ততটাও বোকা না। প্রতিশোধ নেবে কেন? আমরা তার উপকার করেছিলাম। তাকে কম অপমান করিনি আমি, পাবলিক প্লেসে একটু বেশি অপমান করেছি। তার আবার এসবের প্রতিশোধ নিতে হবে না? সত্যিও তো ভালোবাসতে পারে। সিনেমায় দেখিস না, হিরো ঝগড়ার মাঝেই ফিদা হয়ে যায়। তুই একটু বেশি বেশি ভাবছিস। মোটেও না। মুখ বাঁকালো ঈশা। ঈশাকে কাজ ফেলে বসে থাকতে দেখে এগিয়ে এলেন ঈশার খালামণি সুমাইয়া। ঈশা, তুমি বসে আছো? দ্রুত হাতের কাজ শেষ করো। কেক ডেকোরেশন করা হলে গাজরের হালুয়া বানাতে হবে। এই তো আমি শেষ করছি আন্টি। শ্রেয়া আপু কি করছে? এই ফেস প্যাক লাগিয়ে বসে আছে। হাতের কাজ শেষ করে তোমরাও তৈরি হয়ে নিও, মেহমান আসবে 12টায়। অনু বরং শ্রেয়ার কাছে যাও। অনু মাথা দোলালো, উঠে গেল ঈশার পাশ থেকে। ঈশানের বন্ধু নাজিম চাকরির সুবাদেই দেশের বাইরে থাকেন। ঈশান বাংলাদেশে আসার পর পড়াশোনার সূত্রেই তার সাথে পরিচয় হয়েছিল। একটা সময় নাজিম দেশের বাইরে চলে গেলেও তাদের বন্ধুত্ব হারায়নি, বরং অটুট ছিল। নাজিমের মা আলেয়া নিজের ছেলের চোখে দেখেন ঈশান এবং রাসেলকে। নাজিম দেশের বাইরে থাকলেও আলেয়ার সাথে তাদের মোলাকাত সর্বদা ছিল। বেশ কয়েক মাস আগে থেকেই আলেয়ার পছন্দের পাত্রীর সাথে নাজিমের বিয়ের আলাপ আলোচনা চলছিল। অপেক্ষা ছিল কখন নাজিম দেশে ফিরবে। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। নাজিম দেশে ফিরে মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে সম্মতি জানায়। সবার সিদ্ধান্ত মোতাবেকই আজকের দিনটি এঙ্গেজমেন্ট হিসেবে ধার্য করা হয়। ছেলেপক্ষরা বেশ কয়েক ঘন্টা আগেই পৌঁছে গেছে মেয়ে পক্ষের বাড়িতে। দুপুরের খাবারের শেষ করে বিশ্রাম নেওয়ার জন্য সবাই বসার ঘরে অপেক্ষা করছিল। ঈশান, নাজিম, রাসেল সবাই একপাশে সিঙ্গেল সোফায় বসে টুকটাক কথা বলছিল। বাড়ির বড় সদস্যরা নিজেদের মাঝে কথায় ব্যস্ত। ঈশা, অনু, শ্রেয়াকে নিয়ে পার্লার থেকে মাত্রই ফিরেছে। পেটে ক্ষুধায় ঈশার জান যায় যায় অবস্থা। আগে পরে না ভেবে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ায় মেয়েটা। আম্মু খাবার দাও, আমার খিদে পেয়েছে। আগে তোর আলেয়া আন্টির সাথে দেখা করে আয়। আসার পর থেকে তোকে অনেকবার খুঁজেছে। এক্ষুনি যেতে হবে? তোর কেক এখনো ফ্রিজে রয়ে গেছে, তাদের দেওয়া হয়নি। কেক নিয়ে দেখা করে আয়, তারপর এসে খেতে বসবি। যা যা, এক্ষুনি যা। খাওয়া দাওয়া শেষ করে ডেজার্ট আইটেম না হলেই নয়। ঈশা তার বানানো কাপ কেকগুলো একটা ট্রেতে নিয়ে এগিয়ে যায় বসার ঘরে। আলেয়ার সাথে তার ভীষণ ভাব জমেছে, আর ভাব জমানোর মূল কারণ এই কেক। আলেয়া ভীষণ পছন্দ করেন ঈশার হাতের বানানো কেক। বসার ঘরে অনেক মানুষের ভিড়। মুরব্বীদের দেখে দ্রুত মাথায় কাপড় টানলো ঈশা। হাতে কেক নিয়ে এগিয়ে গিয়ে একটু জোরেই সালাম জানালো, যেন সবাই শুনতে পায়। ঈশাকে দেখতে পেয়ে মুহূর্তে স্থানটা নীরবতায় ঢেকে যায়। সবাই উৎসুক চোখে তাকালো সামনে থাকা মেয়েটার দিকে। ঈশার কণ্ঠ কানে ঝংকার তুলল ঈশানের। কলিজার ভেতরটা মুচড়ে উঠল সহসা। মনে মনে বারবার চাইলো এই মেয়েটা যেন ঈশা না হয়। ঈশান মাথা তুলে তাকালো সামনের দিকে। মেয়েটাকে জড়িয়ে দাঁড়িয়ে আছে আলেয়া। আলেয়াকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বড্ড খুশি। ঈশা কাপ কেকটা সেন্টার টেবিলে রাখলো। সবাই যার যার ভাগের কেক হাতে তুলে নিল। আলেয়া 1 চামচ কেক মুখে তুলতেই ঈশা বলে, রূপবান শাশুড়ি, কেমন হয়েছে কেক? তোমার জন্য কিন্তু স্পেশাল ভাবে বানানো। আমার বৌমা কেক কখনো খারাপ হয়েছে? ঈশা আর আলেয়ার খুনসুটি দেখে নিষ্পলক চেয়ে রইল ঈশান। নাজিমকে তখন ডেকে নিয়ে গেলেন আলেয়া ঈশার সাথে আলাপ করানোর জন্য। রাসেল ঈশানের চোখে চোখ রাখলো।
ঈশান ঘামছে, তার চোয়াল শক্ত হয়ে এসেছে। দ্রুত ঈশানের হাত ধরলো রাসেল এবং নরম স্বরে বলল, প্লিজ ঈশান, সিনক্রেট করিস না প্লিজ, আমার এই অনুরোধটা। ঈশান নিশ্চুপ চোখে তাকিয়ে রইল ঈশার দিকে, তবে ঈশা এখনো দেখেনি তাকে। ঈশা তোকে বলেছিল তার এঙ্গেজমেন্ট হয়েছে, তাহলে কি নাজিমের সাথে? জানি না। ঈশান দ্রুত পায়ে বেরিয়ে গেল, তার পিছু পিছু গেল রাসেল। ঘর থেকে বের হলে এই সিঁড়ি, সেই আর সিঁড়ির সাহায্যে ছাদে দেওয়া হয়। ঈশান গটগট পায়ে ছাদে উঠল, তার পিছু গেল রাসেল। ঈশান দেয়াল ঠেসে দাঁড়ালো, তার শরীর কাঁপছে। এটা হতে পারে না, নাজিমের সাথে ঈশাকে আমি কখনো মেনে নিতে পারবো না। আমি বুঝি না এত মিল কেমনে। বুধবার জন্মদিনে গেলাম, সেখানে ঈশা, আবার নাজিমের এঙ্গেজমেন্টে এলাম, সেখানেও ঈশা। এই ঈশা কি গোটা শহর বিচরণ করে? তুই এক্ষুনি নিচে যাবি, ঈশাকে যেভাবে হোক ছাদে পাঠাবি। আরে ও পাত্রী, তোর সাথে এখানে দেখলে কে কি ভাববে? আমার এসব ভাবার সময় নেই। রাসেল দ্রুত পায়ে বের হলো। ঈশা এখন কি করছে দেখার দরকার, তবে তার আগে অনুর সাথে কথা বলা জরুরি। রাসেল অনুকে বেশ কয়েকবার ফোন করে, তবে অনু ফোন ধরছে না। ঈশান যে এবার কি করবে ভাবতেই গলা শুকিয়ে এলো রাসেলের। দ্রুত ঘরে প্রবেশ করতেই অনুর মুখোমুখি হয় রাসেল। তুমি এখানে? রাসেলের প্রশ্নে হকচকিয়ে উঠল অনু। রাসেলকে এখানে দেখতে পাবে স্বপ্নেও ভাবেনি সে। আপনি এখানে কি করছেন? আপনাকে দাওয়াত করেছে কে? হাওয়ায় উড়ে এসেছি, তুমি আমার কাছে এত বড় কথা কি করে আড়াল করলে? কোন কথা? তার আগে বলো ঈশা কই? সে খেতে বসেছে। কেন, তাকে কি দরকার? অনুর হাত টেনে তাকে আড়ালে নিয়ে গেল রাসেল। নরম স্বরে বলতে লাগে, তুমি জানো না ঈশান ঈশাকে পছন্দ করে? হ্যাঁ জানি। ঈশান যদি ঈশাকে না পায় তবে তোমার আমার মিল কখনো হবে না, এটা অসম্ভব হয়ে যাবে। কিন্তু ঈশা ঈশানকে মোটেও পছন্দ করে না। আমার তো সন্দেহ লাগে ঈশান ভাই কি সত্যি ঈশাকে ভালোবাসে? তুমি আমার বন্ধুর ভালোবাসার সন্দেহ করছো? রাসেল চোখ পাকিয়ে তাকালো। অনু থতমত খেয়ে চুপসে যায়। অনু ঈশাকে এখনই ছাদে পাঠাবো। কিন্তু কেন? ঈশান ওর সাথে কথা বলবে। বাড়ির কেউ দেখলে রক্ষা থাকবে না। আমাকে মাফ করো, আমি এটা করতে পারবো না। কেউ দেখবে না, প্লিজ একবার ওদের দেখা করার সুযোগ করে দাও। ঈশাকে মিথ্যা বলে ছাদে পাঠাও। পারবো না। ঈশা জানতে পারলে আমাকে কুচি কুচি করে ফেলবে। আপনার দরদ থাকলে আপনি যা করার করুন। অনু মুখে ভেঙচি দিয়ে চলে গেল। রাসেল মাথায় হাত রেখে পায়চারি করতে থাকে। কি করবে সেই মুহূর্তে? রাসেল ভাই, আপনি এখানে কি করছেন? পরিচিত কণ্ঠে চমকে তাকালো রাসেল। ঈশাকে দেখতে পেয়ে নিশ্চিন্ত হয়ে আশেপাশে চোখ বুলিয়ে ইশারায় ডাকলো তাকে। আপনি এখানে কি করছেন রাসেল ভাই? ছেলে পক্ষের কেউ হন? হয়। তার আগে শোনো, তোমাকে একটা মেয়ে অনেকবার ডেকেছে, ঈশা ঈশা করে গোলা ফাটানোর অবস্থা। আমি ভাবলাম এখানে ঈশা আবার কে, এখন বুঝতে পারছি মেয়েটা তুমি। আমাকে ডাকছে, কিন্তু কেন? আমি কি জানি, ছাদ থেকে ডাকলো। তাহলে দেখে আসি। ঈশা পা বাড়ালো ছাদের দিকে। রাসেল যেন হাফ ছেড়ে বাঁচলো। দ্রুত বসার ঘরে ফিরে নাজিমের পাশে গিয়ে বসলো। নাজিম এতক্ষণ তাদের খুঁজছিল। ঈশানকে বেশ কয়েকবার ফোন করেছে, তবে ছেলেটা ফোন তোলেনি। রাসেলকে দেখে নাজিম ব্যস্ত হয়ে বলল, ঈশান কোথায়? তোমরা হঠাৎ কোথায় উধাও হলে? ঈশান আসবে, একটু বেরিয়েছে। ছাদে প্রখর রোদে চোখ মেলে তাকানোর জো নেই। ঈশা সিঁড়ি বেয়ে উঠতে সতর্ক দৃষ্টিতে তাকালো চারিদিকে। না, এখানে কেউ নেই। রাসেল যে বলল কেউ তাকে ডাকছে। সিঁড়িঘর পেরিয়ে ছাদে প্রবেশ করতে ওড়নার সাহায্যে মাথা ঢাকলো ঈশা। প্রচণ্ড রৌদ্রে মাথাটা কেমন ঘুরে উঠল। আশেপাশে তাকিয়ে কোনো মেয়ের চিহ্ন পাওয়া গেল না। ঈশা ছাদের পেছনের সাইডে যাওয়ার জন্য এগিয়ে গেল। ঈশানকে দেখতে পেয়ে চমকে উঠল সহসা। আপনি এখানে কি করছেন? নাচ করছি। নাচবে আমার সাথে? কিসব বাজে বকছেন? আপনার আজে বাজে কথা শুনতে ইচ্ছে হচ্ছে না আমার। তাহলে অন্য কিছু বলি। প্রেমের কথা, বিয়ের কথা, সংসারের কথা, নাকি বাচ্চা কাচ্চার কথা? ঈশানের ঝাঁঝালো কথা শুনে ভ্রু কুঁচকে এলো ঈশার। এই মানুষটা অদ্ভুত আচরণ করছে কেন? সবচেয়ে বড়, এখানে একটা মেয়ে থাকার কথা, কিন্তু ঈশান কেন? একে তো রোদ, তার উপর আপনার বাজে কথা শুনতে আমার প্রচন্ড বিরক্তি কাজ করছে। আমি গেলাম।
ঈশা যেতে উদ্যত হলে ঈশান তার মুখোমুখি দাঁড়ালো। উদ্দীপ্ত দু চোখে চোখ রাখলো সে। এক পা গেলে খবর আছে বলে দিলাম। আপনাকে এখানে দাওয়াত করেছে কে? এখানে এসেছেন ঝামেলা পাকাতে? ঝামেলার দেখলে কি আমার আড়ালে বিয়ে করে ফেলছো? ভেবেছিলাম আমি জানবো না তোমার বিয়ে কি করে হয়, আমিও দেখব। মানে? ঈশা অবাক হলো, প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে রইল ঈশানের দিকে। তবে ঈশানের হাব ভাবে মনে হচ্ছে না যে সহজে মুখ খুলবে। আমার বিয়ে আপনার দেখার শখ? সরাসরি দেখবেন নাকি লাইভে এসে দেখাতে হবে? ঈশান এবারেও প্রত্যুত্তর করল না। ঈশা যাওয়ার জন্য পুনরায় উদ্যত হলে ঈশান তার মুখোমুখি হয়। দাঁড়ালেন কেন? আমার শাশুড়ি অপেক্ষা করছে। ঈশা আবার যেতে চাইলো, তবে এবারও ঈশান তার মুখোমুখি। বাড়াবাড়ির একটা সীমা আছে, এই মানুষটা তো সেটাও ছাড়িয়ে যাচ্ছে। নিজের জেদটাকে কাজে লাগিয়ে ঈশা ঈশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু তার আগে তার হাত জোড়া শক্ত হাতের মুঠোয় পুড়ে নেয় ঈশান। ঈশাকে টেনে নিয়ে যায় ছাদের এক কোণে। তোমার মাথায় কি কিছুই ঢোকে না? একটা বিষয় নিয়ে আর কতবার বোঝাতে হয়? না, আমি বুঝি না। এবার আমার হাত ছাড়ুন, দয়া করে বাড়াবাড়ি করবেন না। ঈশান, মনে রাখবেন আপনি আমার বাড়িতে আছেন। আমায় হুমকি দিচ্ছ? তোমায় হুমকির ভয়ে আমি থরথর করে কাঁপতে থাকবো, এটা ভাবলে কি করে ঈশা? ঈশা হাত ছাড়াতে বারবার চেষ্টা করে, তবে ঈশান হাত ছাড়লো না। প্রচন্ড গরমে ইতিমধ্যে ঈশা দুজনেই ঘেমে একাকার। আমি নিচে যাব, ছেড়ে দিন। চিৎকার করলে এখানে কিন্তু ভালো কিছু হবে না। তুমি নিচে যাবে আর নাজিমকে বিয়ে করবে না, এটা সবাইকে জানাবে। যদি আমার শর্তে তুমি রাজি হও তবেই ছাড়বো তোমায়। হতভম্ব চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল ঈশা। নাজিমের সাথে তার বিয়ে? নিশ্চয়ই মন গড়া ভেবে নিয়েছে সে, তাই তো তার ধারণা ভুল। মনে মনে হাসি পেল ঈশার, তবে এই মানুষটার সামনে ভুলও হাসা যাবে না। এসব কি বলছেন? নাজিমের সাথে আমার বিয়ে মানে? নাটক করছো? নাজিমের মায়ের সাথে তো দেখছি সেই রকম ভাব। হ্যাঁ, আন্টি আর আমার সম্পর্ক ভালো, তাই বলে আপনি? ঈশানের ফোন বেজে উঠল। ফোন চেক করতে রাসেলের নাম্বার দেখে দ্রুত কেটে পুনরায় পকেটে রেখে দেয়। তার অস্থিরতা প্রবল বাড়ল। হাঁসফাঁস করতে করতেই জিভের সাহায্যে ঠোঁট ভেজালো। এবার কি করব আমি? আজ ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেলে সামনে বিয়ে। উফ, কি করব আমি? আমি স্বার্থপর, এসব মেনে নেওয়া আমার ধাঁচে নেই। ঈশান বিড়বিড় করতে থাকে, তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে অস্থির হয়ে উঠেছে। ঈশা তার হাত ছাড়াতে পুনরায় চেষ্টা চালায়, কিন্তু ঈশান তাকে ধমক দিয়ে বকতে শুরু করে। দুজনের মাঝে লেগে যায় ঝগড়া, কিন্তু এবার ঈশানের সাথে পাল্লা দিয়ে এগোতে পারল না ঈশা। ঈশানের চোখ রাঙানো, তার সাথে ধমকের মাঝেই চোখে পানি এলো ঈশা। রাসেল বারবার ফোন করায় অবশেষে ফোনটা ধরতে বাধ্য হলো ঈশান। ঈশান, তুই ছাদে, ঈশা আছে তোর সাথে। হ্যাঁ, কেন? নাজিমের সাথে ঈশার কাজিনের বিয়ে মানে ওর খালাতো বোনের শ্রেয়া। আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে। কি? উত্তেজিত হয়ে পড়ল ঈশান। ততক্ষণে ঈশার চোখ দুটো জলে টইটুম্বুর। তপ্ত শ্বাস ছাড়লো ছেলেটা। দ্রুত ফোন কেটে মনোযোগ বাড়ালো ঈশার দিকে। জলটা অন্যদিকে গড়িয়ে গেল। সন্দেহের দরুনে ঈশার মনে জায়গা করার আগেই আরেকবার তার চোখে খারাপ হলো সে। এই জন্যই রাসেল বলে, এত বাড়াবাড়ি করিস না, সব সময় চড়া মেজাজের মাথা নিয়ে ঘুরবি না। সব ক্ষেত্রে তার রাগ জেদ প্রযোজ্য নয়। ঈশার হাতটা ছাড়লো সে এবং ডান হাতটা ঠেকিয়ে দিল ঈশার মাথায়। পরম যত্নে আলতো হাত বুলিয়ে দিল ঈশার মাথায়। মন খারাপ করেছো? ঈশানের নরম হয়ে আসাটা সহ্য হলো না ঈশার। এক ঝটকায় সরিয়ে দিল তার হাত। দরদ দেখাতে আসছেন? বকবো আমি? রাগ দেখাবো আমি? আবার আমি দরদ দেখাবো, এটা আবার বলতে হয়? আপনি এবার বেশি বাড়াবাড়ি করলেন। আমি বাবাকে সব বলে দিব। তোমার বাবা আদৌ কিছু করতে পারবেন আমার বিরুদ্ধে? ঈশা প্রত্যুত্তর করলো না। দ্রুত হস্তে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। মনে মনে ভেবে নিল হয়তো ঈশান সরি বলবে আর সেই সুযোগে দু চারটে কথা শুনিয়ে দিবে তাকে। কিন্তু তার ভাবনা মিথ্যে করে ঈশান বলে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। ভবিষ্যতে অন্তত কিছু করার আগে এই দিনের কথা মনে পড়বে। আমি বরং নিচে যাই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ ঠিক করে নাও। বানের জলে সব আটা ভেসে গেছে। ঈশা তেতে উঠল। তার দামি দামি মেকআপ প্রোডাক্টকে সে আটা বলছে? আপনি আমার মেকআপে আটা বললেন? কোন সাহসে? আপনার কোনো ধারণা আছে এগুলো কত দামি এক্সপেন্সিভ প্রোডাক্ট? রিয়েলি?
এত দামি বউয়ের মেকআপ কেনার জন্য হলেও এবার তো আমায় আরো বেশি বেশি কাজ করতে হবে। কাজ করলেই তো বেশি বেশি টাকা হবে। অসভ্য লোক। ঈশার চোখে চোখ রাখলো ঈশান। মেয়েটার মন খারাপ উবে গেছে, এখন শুধু জেদটুকুই বাকি আছে। মনে মনে নিশ্চিন্ত হয়ে ঈশাকে নরম স্বরেই বলে, আলিয়া আন্টিকে শাশুড়ি বানালে কেন? নাজিম ভাইয়ের ছোট ভাই নাদিমকে ভালো লাগে তাই ডাকি। ক্লাস 5-এ পড়ুয়া নাদিম দেখতে গুলুমুলু, বোকাশোকা ধরনের ছেলে। চোখে তার এটা থাকে মস্ত বড় গোল ফ্রেমের চশমা। মাঝে মাঝে ঈশার মনে হয় এই চশমাটা স্পেশালি তার জন্যই তৈরি। গোলুমুলু গাল দুটোতে এটে থাকে চশমাটা। ঈশা সুযোগ বুঝে ছেলেটার গাল চটকে দিতে দ্বিধাবোধ করে না। ঈশা যখন তার গাল চটকাতে ব্যস্ত, ছেলেটা তখন না পারতেই চিৎকার করে বলে, ঈশা বউ, আমায় আর জ্বালিয়ে মেরো না। দুজনের খুনসুটি আলিয়া বেগম বেশ উপভোগ করেন, আর সবচেয়ে বেশি উপভোগ করেন ঈশার হাতের তৈরি স্পেশাল কেক। নিচে যাও ঈশা, আমি কিছুক্ষণ পর যাব। আপনি না গেলেও চলবে। শ্রেয়া এবং নাজিমের আংটি বদল হলো সন্ধ্যার পর। ঈশা, অনু সহ কয়েকজন কাজিন মিলেই পুরো আসরটা জমিয়ে রেখেছিল। ঈশান তখন নির্বাক সবার কাণ্ড দেখতে ব্যস্ত। এত বাজনা বাজিয়ে বিয়ে মোটেও পছন্দ না ঈশানের। আর যদি আলিয়া আন্টি অনুরোধ না করতো, কখনো সে এতক্ষণ এখানে বসে থাকতো না। রাসেল হয়েছে আরেকটা খাটাস, সে সুযোগ বুঝে অনুর সাথে কথায় লেগে যায়। বাড়ির মুরব্বীরা সব এক হয়েছে। শ্রেয়া এবং নাজিমকে আলাদা কক্ষে পাঠানো হয়েছে কথা বলার জন্য। অনু, রাসেল, ঈশান সহ ঈশার কাজিনরা একটা কক্ষে বসে টুকটাক আলাপ করছে। রাসেলের জোরাজুরিতে ঈশানকে এই কক্ষে আসতেই হলো। বেডের পাশে থাকা সিঙ্গেল সোফাতে চুপচাপ বসে ফোনেই ধ্যান রাখলো ঈশান। নাদিম তখন ঈশানের পাশে বসে গেমস খেলছে। ঈশা হঠাৎ কক্ষে এসে টেনে আনলো নাদিমকে। গঠনে ছোট হয়, ছেলেটাকে নিজের কোলে বসিয়ে গালে গাল মিলিয়ে আদুরি স্বরে বলে, ভাসুরের বিয়ে ডান, এবার আমাদের বিয়ে কখন হবে? আম্মু বলেছে আমার ফাইনাল এক্সাম শেষ হলে আমাদের বিয়ে হবে, তখন তুমি আমার কাছে থাকবে ঈশা বউ। নাদিমের আদুরিক কথায় হেসে উঠল সকলে। ঈশান আর চোখে দেখছিল তাদের কাণ্ড। ঈশা বউ, বিয়ের পর কিন্তু আমায় মজার মজার কেক খাওয়াবে সবসময়। অবশ্যই, আমার জান বলেছে। আর আমি খাবো না তা কি হয়? তোমার গালটা এত চকচক করছে কেন জান? জানো আম্মু, আমার নতুন একটা ক্রিম কিনে দিয়েছে, তাই তো চকচক করছে। আম্মু বলেছে যদি নিয়মিত ক্রিমটা লাগাই আমাকে বেশি সুন্দর লাগবে, আর তখন নাকি তুমি আমায় বেশি বেশি ভালোবাসবে। হেসে ফেললো ঈশা। বাকিরাও সকলে একসাথে। ঈশা পুনরায় চটকে দিল নাদিমের গাল। নাদিম তার আঁকাবাঁকা দাঁতে খিলখিলিয়ে হেসে ওঠে। শ্রেয়া এবং নাজিমের কথা শেষ, তারা বেরিয়ে পড়েছে কক্ষ ছেড়ে। তাদের কণ্ঠ শুনে সবাই মিলে বের হয়ে যায় তাদের সাথে দেখা করার জন্য। শুধু ঈশান দাঁড়িয়ে রইল আলমারির এক কোনায়। ঈশা তার চুল ঠিক করার উদ্দেশ্যে দরজা ভিড়ে দিল। তার জানা মতে কক্ষে আর কেউ নেই। ঈশা গা থেকে ওড়না সরাতেই আয়নায় ভেসে উঠে এক কোণে দাঁড়িয়ে থাকা ঈশানকে। আপনি এখানে? নাদিমের প্রতি এত ভালোবাসা আমায়ও তো দেখাতে পারো। আপনি বলতে চাইছেন নাদিমের মতো আপনার গাল চটকে দিতে? ঈশা এক গাল হাসে। চাপা জেদটাকে কাজে লাগাই সে এগিয়ে যায় ঈশানের সম্মুখে। আমিও চাই আপনার গাল চটকে দিতে। আপনি এত কিউট কেন? ঈশা ঈশানের দুগাল চেপে ধরে। তার বড় বড় ধারালো নখের সাহায্যে এতটা রুক্ষভাবে চেপে ধরে যে ঈশানের গালের চামড়া কেটে রক্ত ছড়ার অবস্থা। ঈশান নির্বাক শক্ত চোখে তাকিয়ে রইল ঈশার দিকে। তার মুখে রানে, এই মেয়ে কতটা পারে সেও দেখবে। ঈশানের গালে রক্তের দেখা মিলতেই তাকে ছেড়ে ছিটকে দূরে সরে যায় ঈশা। অবাক চোখে ঈশানের দিকে তাকাতেই ঈশানের কোনো প্রতিক্রিয়া মিলল না। রক্ত? রক্ত দেখে ভয় পেয়ে গেল ঈশা। ঈশান এগিয়ে এলো ঈশার সম্মুখে। যতটা আঘাত করার করে নাও, বাধা দেব না। ঈশা প্রত্যুত্তর করল না, দৃষ্টি নামিয়ে নিল পায়ের কাছে। ঈশান কিঞ্চিত হেসে আলতো হাতে ঈশার গাল টেনে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। কাউকে কিছু না বলে বাড়ি ফিরে আসে ঈশান। তার গাল প্রচণ্ড জ্বলছে, পানি লাগাতেই সর্বাঙ্গে ঝিলিক মারছে। কোনো মতে গালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে ক্ষান্ত হলো। এই গালে যদি একবার দাগ পড়ে যায়, হাজার খানেক কথার সম্মুখীন হতে হবে তাকে। রাসেল বাড়ি ফিরল রাত 9টা বাজে। আগে ফ্রেশ না হয়ে দ্রুত ছুটে যায় ঈশানের কাছে। ঈশান, চলে এলি কেন? 1 মিনিট, তোর গালে কি হয়েছে? কিছু না।
ব্যান্ডেজ লাগিয়ে বলছিস কিছু না? বিরক্ত করবি না, আমি কাজ করছি। সত্য কথা না বললে বিরক্ত করবে। আমরা বেরিয়ে যাওয়ার পর দরজা লাগিয়ে তখন তুই আর ঈশা কি করছিলি? আমি কিন্তু তোদের উপর নজর রেখেছি। বাজে বকবি না, সামনে থেকে সর। রাসেল ঠোঁট টিপে হাসলো, ঘেঁষে বসলো ঈশানের পাশে। সত্যি কথা বল, তোদের মাঝে কি হয়েছিল? এটা কি ভালোবাসার চিহ্ন ছিল নাকি? ঈশান ভ্রু কুচকে কপট রাগ দেখালো রাসেলকে। তুই ব্লাশিং হচ্ছিস কেন? তার মানে সত্যি? তাই বলে গালে কেউ এসব করে? তোরাও না। থাপ্পড় দেওয়ার আগে এখান থেকে উঠে যা। ঈশানকে রাগিয়ে দিতেই সিরিয়াস হয়ে রাসেল বলে, আমার পাপি মনে আমি কিন্তু অনেক অনেক কিছু ভেবে ফেলেছি ঈশান। তুই যা ভাবছিস তা না। তবে কি? এইসব তুই বুঝবি না, এটা স্পাইসি ভালোবাসার ধরন। রাসেল ঠোঁট বাঁকালো। ঈশান যে স্বীকার করবে না তা তার বোঝা হয়ে গেছে। মধ্যরাতে ঈশান যখন ঘুমে কাবু, তখন নিস্তব্ধ কক্ষে বেজে উঠল তার ফোন। ঘুম কাতরে ঈশান এলোমেলো হাতে ফোন খুঁজে কানে তুলতেই ফসফস নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না। হ্যালো হ্যালো বলে ঈশান তাকে জানান দিলেও ফোনের অপর পাশের ব্যক্তিটি ছিল নীরব। বিরক্ত হয়ে ফোন কাটলো ঈশান। কিয়ৎক্ষণ বাদে আবারও ফোনটা আসে। ঈশান আবার ফোন তুলতে কানে ভেসে আসে গুরু গম্ভীর চেরোচেনা কণ্ঠ। এই গলার স্বর শোনা হয়নি তার বহু বছর। আমি ঈশান শাহরিয়ারের বাবা বলছি। ঈশান থমকায়। তার রাগ জেদের কাছে কোনো সম্পর্কই সে পরোয়া করে না, এমনকি পিতার সম্পর্কে বেঁধে থাকা এই মানুষটাকেও না। ঈশান মাঝে মাঝে ভাবে, এই মানুষটা তাকে সত্যিই ছেলে মানে তো? যদি ছেলেই মানতো তবে সে দিনের অপবাদটা তার গায়ে ছোড়ার আগে হাজারবার অনুসন্ধান বিচার বিশ্লেষণ করত। কি বলবেন বলুন? বাড়ি ফিরবে কবে? এভাবে কতদিন জল ঘোলা করে রাখবে? এবার অন্তত এই নাটক শেষ করা জরুরি। প্রতিবারের ন্যায় আবিদ সাহেবের কণ্ঠ গম্ভীর সরল। ঈশানের ঘুম ছুটে গেছে ইতিমধ্যে। সে বিছানা থেকে পা ফেলে ছোট ছোট পায়ে এগিয়ে গেল বারান্দায়। আমার বাড়িতে আমি আছি, এছাড়া আমার কোনো বাড়ি আছে বলে আমার মনে হয় না। কথাবার্তা আগের মতোই আছে দেখছি। এক চুলো পাল্টাইনি, সে বিষয়ে সন্দেহ রাখবেন না। তর্ক করতে ফোন করেনি। তোমার মাকে আর কতদিন ভোগাবে? এবার অন্তত এখানে আসো, মানুষটার সাথে সময় কাটাও। আমি মাকে বলে দিয়েছি দেশে ফিরতে, আর মা যদি দেশে না ফিরে আমার কিছু বলার নেই। মাহমুদাকে একা ছাড়তে পারবো না আমি। যদি নেওয়ার ইচ্ছা থাকে তবে আর নিজে এসে নিয়ে যাও। একা ছাড়তে হবে না, আমার মা ততটাও অবুঝ নয়। তাকে এয়ারপোর্টে ছেড়ে আসলে হবে, এদেশের এয়ারপোর্ট থেকে আমি রিসিভ করব। তার মানে তবুও আসবে না? না। ঠিক আছে, আসতে হবে না। আমি মাহমুদাকে পাঠাবো না। ভদ্রমহিলা আপনার স্ত্রী হলে উনি আমার মা, আমার অধিকার আছে ওনার উপর। আপনার কারণে আমি বহু বছর পর মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। এবার অন্তত বিবেক থাকলে আমায় বঞ্চিত করবেন না। ঈশানের কথা শেষ হলো, তবে অপর পাশ থেকে কোনো উত্তর এলো না। তপ্ত শ্বাস ছাড়লো ঈশান। বুকের ভেতরটা কেমন যেন করছে, রক্তের সাথে যেন মিশে গেছে অস্থিরতা। আবিদ সাহেব কি ভাবলেন কে জানে, তবে ফোন কাটার আগে বললেন, ঠিক আছে, মাহমুদাকে পাঠিয়ে দিব। তোমার মায়ের ভালো তুমি বুঝবে। রাতটা তার যেমন তেমন কেটে গেল। অনেক চেষ্টা করেও দু চোখে ঘুম নামলো না। তাই তো বাধ্য হয়ে কাক ডাকা ভরে গোসল সরে তৈরি হয়ে নিল ঈশান। গায়ে পরে নিল শার্ট, জড়িয়ে নিজেকে আয়নায় দেখল কিয়ৎক্ষণ। রাসেল তখনও ঘুমের মাঝসাগরে অবস্থান করছে। এই ছেলে ঘুম ভাঙিয়ে তীরে ফিরবে কখন কে জানে। ঈশান তাদের বাগানটায় ঘুরল বেশ কিছুক্ষণ। বাগান করার শখ তার কোনো কালেই ছিল না। রাসেল বেশ পছন্দ করে গাছগাছালি। চাকচিক্যের জীবনে ব্যস্তময় দিন কাটিয়ে বাড়ি ফিরে যখন তখন সরু রাস্তার পাশে সুসজ্জিত ফুল ফলের গাছগুলো তার নজর কাড়ে। এছাড়াও এসব গাছের দেখাশোনা করেন বিশ্বস্ত লোক কাশেম। তিনি নিজেও গাছপ্রেমী, তাই যখন যে গাছ পছন্দ হয় নার্সারি থেকে এনে লাগিয়ে রাখেন। প্রতি সপ্তাহে লোক এনে পরিষ্কারও করান। এই মানুষগুলোর সাথে থাকতে থাকতে ঈশান এখন নিজেও গাছপ্রেমী হয়েছে বলা চলে। বিল্ডিংয়ের পেছন সাইডে একটা পুল আছে। ঈশান এবং রাসেল ছুটির দিনে এখানেই ধাপিয়ে বেড়ায়। বেশ কয়েকদিন হলো ব্যস্ততাকে আঁকড়ে ধরতেই পুলে নামা হলো না তাদের। মনে মনে ঈশান ভেবে রাখলো আজ দুপুরে পুলে নামতে হবে। হাত ঘড়িতে সকাল 6টা বাজতেই দেখে দেহটা টান টান করে ছুটলো ঈশান। দারুণের সাথে কাশেমকে দেখে দাঁড়িয়ে পড়লো মুহূর্তে। ভালো আছেন কাশেম চাচা? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। নাস্তা পানি তৈরি হয়েছে, এখন কি বের হবে? হ্যাঁ, এখনই বের হব। নাস্তা করে যাও বাবা। ফিরে আসবো আমি,
একটা বিষয় জানার ছিল, এখানে সবচেয়ে বড় বাজার কোথায়? ফ্রেশ মাছ পাওয়া যাবে কোন বাজারে? লাগবে, আমি এনে দিব। কি কি মাছ লাগবে আমাকে লিস্ট দিও। না, মাছ লাগবে না, তবে আমি আজ বাজার ঘুরতে যাব। একা যাবে কেন? চলো আমি নিয়ে যাই। না চাচা, আজ শুধু দেখবো। মা আসছেন, ইচ্ছে আছে আমার হাতে বাজার করে মাকে খাওয়াবো। চকচক করে উঠল কাশেম চাচার চোখ জোড়া। এই দুইটা ছেলে মা বাবাকে ছাড়া কতটা বছর কাটিয়ে দিল। মাঝে মাঝে মাকে নিয়ে আফসোস শোনা যায় তার মুখে। আমি ড্রাইভারকে বলে রাখবো তোমায় নিয়ে যাবে বাবা। ঈশান বাজারে পৌঁছালো 6:30 নাগাদ। আজ ছুটির দিন বলে এই বাজারে বেশ ভিড়। ঈশান ধীরে ধীরে এগিয়ে গেল বাজারের ভেতর। আশেপাশে মানুষের সঙ্গে ধাক্কা লাগতেই সাত সকালে মেজাজটা বেশ চড়া হলো। তবে আবার মনে মনে ভাবলো, বাজার মানেই তো এমন, এভাবে রেগে যাওয়া ঠিক নয়। ঈশান পকেট থেকে মাস্ক বের করে দ্রুত লাগিয়ে নিল। ঈশান মাছ বাজারের সামনে এসে দাঁড়ালো। দোকানিরা সাহেব বাবু দেখে হুমড়িকে পড়ার জোগাড়। ঈশানের হাবভাবে বোঝাই যাচ্ছে ছেলেটা বাজার সংক্রান্ত অপুট। মাছ দোকানি তাকে খুঁজে খুঁজে নরম মাছগুলো দেখাচ্ছে, তার উপর বলছে চড়া দামে। দোকানিদের চাপার জোরটা এত যে নরম মাছটাকেও ঈশান তাজা মাছ ভেবে কেনার জন্য মনে মনে সিদ্ধান্ত নিল। দোকানিদের এসব বাটপাড়ি দেখে পাশে দাঁড়িয়ে থাকা অন্য ক্রেতা রেগে বলেন, ছেলেটা বোঝে না বলে তাকে ঠকাচ্ছেন কেন? ঈশান চমকে তাকালো পাশে। ঈশার বাবাকে দেখতে পেয়ে কিছুটা বিচলিত হয়ে পড়ে। তবে ঈশার বাবা মুজাহিদ হাসান এখনো চিনলেন না ঈশানকে, হয়তো মাস্কের কারণে। তিনি ঈশানের চোখে চোখ রেখে বলেন, এর আগে মাছ কিনো নাই তাই না? ঈশার মাথা দোলালো। স্মিত হাসলেন মুজাহিদ হাসান। মাছ কিনতে সবসময় কানকোতে নজর রাখবে। কানকো কাকে বলে চেনো? না আঙ্কেল। মুজাহিদ হাসান একটা মাছের কান উল্টে দেখালেন ঈশানকে। যে মাছের কানকো লাল থাকবে সেটা ফ্রেশ, আর যে মাছের কানকো ফ্যাকাশে মাছটা নরম সেগুলো নষ্ট। কিছু মাছ বরফ দিয়ে রাখা হয়, বরফের মাছ অতি প্রয়োজন ছাড়া কিনবে না। সব সময় ফ্রেশ মাছ কেনার চেষ্টা করবে। টাটকা মাছ কখনো শক্ত হবে না, আবার নরমও হবে না। তাজা মাছ হবে বাউন্সলি। তুমি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখবে যে মাছ একদম শক্ত, বুঝবে সেটা ফ্রিজে রাখা ছিল। আর যদি আঙ্গুল দিলে ডেবে যায় ভিতরে, বুঝবে মাছের বয়স হয়েছে। তাজা মাছের আঙ্গুলে চাপ দিলে দেবে যাবে, কিন্তু আঙ্গুল সরিয়ে নিলেই জায়গাটা ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আঙ্কেল। ঈশান তার মুখের মাস্ক খুলে নিল। সঙ্গে সঙ্গে চমকে তাকালেন মুজাহিদ হাসান। তার বিচলিত মুখখানা দেখে মনে মনে হাসল ঈশান। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? মুজাহিদ হাসান সালামের জবাব পেলেন না। ঈশান চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। আমায় আপনি করে ডাকা বন্ধ করুন আঙ্কেল, তাছাড়া স্যার বলবেন না। আপনার সাথে আমার কোনো অফিসিয়াল লেনদেন নেই। যা ছিল সেটা পূর্বেই মিটমাট। এখন আপনার চোখে আমি সাধারণ একজন মানুষ হিসেবে থাকতে চাই। একটু আগে যেভাবে কথা বলেছেন সেভাবে কথা বলুন প্লিজ। মুজাহিদ হাসান হাসলেন। ঈশানের সঙ্গে ধীরে ধীরে তার সম্পর্কটা বেশ ভালো হয়ে ওঠে। তিনি যেহেতু বাজার করতে এসেছেন, সেই ক্ষেত্রে নিজেও ক্রয় করছেন তার সাথে। ঈশানকেও বুঝিয়ে দিচ্ছেন কোনটা ভালো কিংবা কোনটা খারাপ। মুজাহিদ হাসানের 4টা ব্যাগ হয়েছে, 2টা ঈশান স্বেচ্ছায় বহন করলো। তিনি রিক্সা ডাকতে চাইলে ঈশান জোরাজোরি করে তাকে গাড়িতে বসালেন। ঈশানের এতটা আন্তরিকতা তিনি এত তাড়াতাড়ি হজম করতে ব্যর্থ হচ্ছেন। মুজাহিদ হাসানকে কল করেছে ঈশা, তিনি নাকি বাসায় কাছে এসে গেছেন। প্রতিবার বাবা বাজারে করে ফেরার পথে অপেক্ষায় থাকে ঈশা। তার অপেক্ষার স্থানটি হলো গেটের সামনে। বাবা যখন রিক্সা থেকে নেমে দাঁড়ায় তখন সে কিছু ব্যাগ নিয়ে উপরে উঠে যায়। এতে বাবার কষ্ট কিছুটা লাঘব হয় বলা চলে। রাস্তায় ঈশানের গাড়ি থামতে অবাক চোখে তাকালো ঈশা। গতকালের কথা ভেবে ভয়ে কুঁকড়ে উঠল সে। নিজেকে আড়াল করতে চাইলেও পারল না। ঈশান তাকে দেখেই ফেলেছে। ঈশান গাড়ি থেকে নেমে অপর দরজাটা খুলে দেয়। তৎক্ষণাৎ মুজাহিদ হাসান বেরিয়ে এসে বাইরে দাঁড়ান। ঈশান ড্রাইভারকে বলে ব্যাগগুলো ঈশাদের ফ্ল্যাটের সামনে রেখে আসতে। ঘরে চলো বাবা, এতটা রাস্তায় এসেছো, এখন ফিরে যেতে দিচ্ছি না যে। আঙ্কেল, অন্যদিন আসবো, আজ যাই। তা না, আমি শুনবো না, চলো তুমি। মুজাহিদ হাসান ঈশানের হাতটা আঁকড়ে ধরলেন। ঈশান আর বারণ করতে পারলেন না। ঈশা পূর্ণ দৃষ্টিতে ঈশানের দিকে তাকালেও ঈশান সম্পূর্ণ তাকে এড়িয়ে গেছে, যেন এই মেয়েটার সাথে তার পূর্বে দেখা সাক্ষাৎ হয়নি। সুলতানা দরজার সামনে ঈশানকে দেখে থমকে গেলেন। ঈশান শাহরিয়ার তাদের নিকট এত আতঙ্কের নাম। মুজাহিদ হাসান তাকে নিয়ে সোফায় বসতে বললেন।
ঈশা তখন তাদের পেছনে দাঁড়িয়েছিল। সামনে তেল চটচটে আলু পরোটা নিয়ে বসে আছেন ঈশা। মুজাহিদ এবং সুলতানা তাকে জোর করে নাস্তা করতে বসিয়েছেন। আজ বন্ধের দিন, আর সেই হিসেবে আজকের নাস্তার দায়িত্ব ঈশার। সকালের নাস্তায় আলু পরোটার সাথে গরুর মাংস তাদের কাছে জোর জবরদস্ত লাগলেও ঈশানের কাছে বিষয়টা মোটেও পছন্দ হয়নি। সে কখনোই সকালে খালি পেটে এত তেলের খাবার খায় না। অথচ এখানে কাউকে কিছু বলাও যাবে না, নিশ্চয়ই তারা মনে কষ্ট পাবে। লজ্জা পাওয়ার কিছু নেই, আমরাই তো। সুলতানার কথায় স্মিত হাসল ঈশান। শ্বশুর বাড়ির আপ্যায়ন ভেবে দ্বিধাহীন খেতে শুরু করলো। গরুর মাংসের সাথে আলুর পরোটা মুখে তুলতে আর চোখে ঈশার দিকে চাইল ঈশান। মেয়েটা এত ভালো রান্না করে। গতকাল নাজিম আর শ্রেয়ার আংটি বদল শেষে কেক কাটা হয়, সেই কেক মুখে তুলে সবাই পঞ্চমুখ। ঈশান নিজেও তৃপ্তি নিয়ে কেক খেয়েছিল, আজ আবার আলুর পরোটা না খেলে জানতেই পারতো না এই ঝগড়ুটে মেয়ে এত ভালো রান্না পারে। ঈশান মনে মনে বেশ হাসলো, তার চোখে মুখে খুশির ঝলক ছড়িয়েছে। ঈশার দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনে। ঈশানের এত খুশি হওয়ার কারণটা বুঝে এলো না ঈশান। অপরদিকে ঈশান মনে মনে বলে, আম্মু তুমি জিতছো, তোমার বৌমা তো পাক্কা রাঁধুনি, এক কথায় জ্ঞানী গুণী লক্ষ্মী। ঈশান ঈশার অপেক্ষায় দাঁড়িয়ে আছে ঘন্টাখানেক। অফিসের কাজে মোটামুটি শেষ করে বাকি দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসেছে অন্য সদস্যদের। অথচ এই মেয়েটা এতক্ষণ যাবৎ ভার্সিটির ভেতরে কি করছে? তার জানা মতে ক্লাস শেষ হওয়ার কথা আধা ঘন্টা আগে। ঈশান না পেরে ভার্সিটির ভেতরে চলে যায়। আশেপাশে কপতির অভাব নেই, প্রতিটি মেয়ের সাথে একটা করে ছেলে জুড়ে আছে। কোথাও কোথাও দল বেঁধে ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। ঈশান মাঠের দিকটায় খোঁজার চেষ্টা চালালো, তবে ঈশাকে পেল না। অস্থির হয়ে ফোন করলো অনুকে। অনু জানায় তারা ক্যান্টিনে আছে, আসতে দেরি হবে। ঈশান ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করলো। একটু খুঁজতেই তাদের পেয়েও গেল। ক্যান্টিনের ভেতরে ঈশার সাথে বেশ কয়েকটা মেয়ে তর্ক করছে। ঈশা মাথা নিচু করে কয়েকটা কথার জবাব দিয়ে আবারও চুপ হয়ে যাচ্ছে। দলের একটা মেয়ে আকস্মিক ঈশার কাঁধে ধাক্কা দেয়। মেয়েগুলো একটু বেশি বাজে ব্যবহার করছিল দেখে ঈশান এগিয়ে এলো এবং দাঁড়ালো ঈশার পাশাপাশি। হঠাৎই কেউ পাশে দাঁড়াতে চোখ তুলে তাকালো সে। ঈশানকে দেখে ঘাবড়ানোর সাথে সাথে অস্বস্তি বাড়লো দ্বিগুণ। সিনিয়র মেয়েগুলো তর্ক ছেড়ে ঈশানের দিকে তাকালো অবাক চোখে। কালো স্যুট, গলায় টাই, চোখে কালো সানগ্লাস। অফিসিয়াল লুকের এই ছেলেটির সাক্ষাৎ এর আগে পায়নি তারা। ঈশান তাদের নজরে পাত্তা না দিয়ে বলে, এখানে কি হচ্ছে? ঈশা দৃষ্টি নামিয়ে নেয়। সে কখনো চাইবে না তার অপমানের কথা ঈশানের প্রকাশে আসুক। কথা বলছো না কেন ঈশা? এরা তোমায় ধাক্কা দিল কেন? দেখেই বোঝা যাচ্ছে এরা তো তোমার ফ্রেন্ড না। ঈশা কাচুমাচু করতে থাকে। দলের মেয়েগুলো একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করে। এর মাঝে একজন বলে, আপনি বেয়াদব মেয়েটার কি হন? মেয়েটার কথা শুনে ঈশান চশমা খুলে সন্ধিয়ান গলায় বলে, সরি, বেয়াদব বললেন কাকে? আপনার পাশে যে আছে তাকে। ওকে বেয়াদব বলার আপনি কে? কি করেছে সে? অনু ভিড়ের মাঝে হাত তুললো, এগিয়ে এলো ঈশানের কাছে। সে কিছু বলতে চায়। এই সিনিয়র আপুগুলো কয়েক মাস থেকে আমাদের জ্বালাচ্ছে, অযথা গালমন্দ করে। তোমরা কি করেছো তাদের সাথে? এনারা ক্যাম্পাসে স্মোক করেছিল, আমরা দেখেছিলাম। ওনারাও আমাদের দেখে ফেলেছিল। এর কয়েকদিন পরে স্যারদের কাছে কারা যেন ওনাদের নামে এই বিষয়ে নালিশ করে, তবে আমরা করিনি, কিন্তু ওনাদের সন্দেহ আমরা করেছি। এরপর থেকেই আমাদের সাথে ভীষণ বাজে ব্যবহার করে। একটু আগে ইচ্ছাকৃত নিজেদের গায়ে পানি ফেলে ঈশাকে দোষ দিল, এখন আবার ঝামেলা করছে। ঈশান প্রতিটি মেয়েকে পরখ করলো। মেয়েগুলো নিজেদের অতিমাত্রায় স্মার্ট সাজাতে গিয়ে জোকার মানিয়ে ফেলেছে। ওরা বলেছে নালিশ করেনি, তাহলে শুধু শুধু তাদের বিরক্ত কেন করছেন? ঈশানের প্রশ্নে দলের একটা মেয়ে বলে, আমাদের ঝামেলা আমরা বুঝবো, আপনি কে? আমি কে সেটার কিছুটা সময় অপেক্ষা করুন। এই মেয়ে, আপনি ঈশার গায়ে ধাক্কা দিয়েছেন। মেয়ে না হয়ে যদি ছেলে হতেন এতক্ষণ আপনার এই হাত শরীর থেকে আলাদা করে দিতাম। ঈশান ঈশার হাত টেনে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। তার পিছু নিল অনু। আজ দিহান আসেনি। যদি দিয়ান আসতো তবে এ ঝামেলা এত দূর যেত না। ঈশানের সামনে লজ্জায় কান্না পেল ঈশা। দু চোখে নেমেছে জলের ফোয়ারা। ঈশা ফুপিয়ে উঠল, ঝটকায় সরিয়ে দিল ঈশানের হাত। ভার্সিটির গেট থেকে বের হয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো বাস স্ট্যান্ডের রাস্তার দিকে। ঈশানের সামনে যে অপমানটা হয়েছে, এরপর নিশ্চয়ই ঈশানের সাথে উঁচু গলায় কথা বলতে জড়তা কাজ করবে তার। অনু ঈশার পিছু পিছু ছুটতে থাকে। ঈশান পকেট থেকে গাড়ির চাবি বের করে রাসেলের দিকে ছুঁড়ে মারে এবং বলে, রাসেল তোর বউ সামলা,
এই মুহূর্তে আমার আর ঈশান মাঝে যেন না আসে।